তাহলে বুটস্ট্র্যাপটা কি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। সিএসএস ফ্রেমওয়ার্ক। তো অনেকে বলে গ্রিড বেসড, আর অনেকে বলে যাই হোক, কিন্তু বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। আর বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা হচ্ছে কম্পোনেন্ট বেসড লেআউট স্ট্রাকচার। এটা লেগে রাখেন। মানে বুটস্ট্র্যাপের স্ট্রাকচার কম্পোনেন্ট বেসড লেআউট স্ট্রাকচার। মানে বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা কি? কম্পোনেন্ট বেস লেআউট স্ট্রাকচার। এগুলো কি? এগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো। আর একটা জিনিস মনে রাখবেন, বুটস্ট্র্যাপকে ফ্রেমওয়ার্ক কেন বলা হয়? ফ্রেমওয়ার্ক বলার কারণে এটা হচ্ছে ডিজাইনের অনেক কিছু আছে, মানে একটা ডিজাইনের জন্য যা যা লাগে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি পাবেন। আর আর এটা এত পপুলার হওয়ার কারণ হচ্ছে যে জিনিসটা আপনি মানে নর্মাল HTML CSS এর মধ্যে করবেন সেটা আপনার সময় লাগবে বেশি, কিন্তু যদি আপনি এই ফ্রেমওয়ার্কটা ইউজ করেন আপনার খুব কম সময়ে আপনি বেশি বেশি ডিজাইন করতে পারেন, বেশি বেশি পেজের ডিজাইনগুলো কমপ্লিট করতে পারেন। এই হচ্ছে বুটস্ট্র্যাপের সুবিধা। আর বুটস্ট্র্যাপে অলরেডি অনেকগুলো CSS কল করা থাকে, তো আপনি HTML এ শুধু ওই ক্লাসগুলোর নাম দিলে অটোমেটিক CSS জেনারেট হয়ে যায়। এই একটা সুবিধা বুটস্ট্র্যাপের। জি স্যার। আর বুটস্ট্র্যাপ শুধু HTML CSS না, অনেক কিছু আছে। বুটস্ট্র্যাপের নিজস্ব jQuery আছে, নিজস্ব জাভাস্ক্রিপ্ট আছে, তারপর নিজস্ব ওদের লেআউট কম্পোনেন্ট গুলো আছে, মানে ওদের সবকিছু বিল্ট ইন আছে। জাস্ট আপনি ওই ক্লাসগুলো অ্যাড করে দিলেই আর ওই মার্কআপ গুলো বা কম্পোনেন্ট গুলো অ্যাড করে দিলেই অটোমেটিক চলে আসবে। হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট থিওরি একটু জাস্ট কনসেপ্টটা নেন যে একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক ইউজ করলে আমাদের ডিজাইনটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? আর এক দুইটা প্রজেক্ট করলে দেখবেন যে খুবই কনসেপ্ট ক্লিয়ার। আর এরপর থেকে আমরা নর্মাল HTML CSS দিয়ে কোনো প্রজেক্ট করব না, যা করব সব বুটস্ট্র্যাপ দিয়ে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো তো শুধু তাহলে HTML এই ব্যবহার করতে হবে না হ্যাঁ স্যার? হ্যাঁ, HTML এর ক্লাসগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ইসে যাই, বুটস্ট্র্যাপে যাই। একটা ফাইল করি, ইন্ডেক্স প্রজেক্টটা করব, আজকেই করব। আচ্ছা আচ্ছা, এগুলো এখন বুঝি আমরা। এই ডক টাইপ HTML কেন দেই? জি স্যার, এটা এখন বলা হয়নি। আচ্ছা, তো আমরা ডক মানে বুঝি এগুলো যে আমি আগে কাটতাম, আজকে বোঝাই। কারণ এগুলো বুটস্ট্র্যাপেই বোঝানোর বিষয়, কারণ নর্মাল HTML CSS এ বোঝায়নি। তো মানে ডক টাইপ HTML দেওয়া হয় যে এটা আপনাকে ভার্সন বোঝায়, যে আপনার এই HTML ফাইলটা হচ্ছে HTML5 ভার্সনের। এটা না দিলেও কাজ করবে, কিন্তু না দিলে মনে হবে, না দিলে গুগল মনে করবে যে এটা হচ্ছে HTML4 ভার্সনে। কিন্তু এটা যদি আপনি দেন তাহলে গুগল যখন অ্যালগোরিদম করে তখন বুঝবে যে এই যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে HTML5 ভার্সন। এই কারণে ডক টাইপ HTML দেওয়া হয়। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর মানে বলছিলাম যে আমরা যদি কোনো আমার সাইডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই তাহলে এই যে এইভাবে ল্যাঙ্গুয়েজ একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো বাই ডিফল্ট এটা ইংলিশ থাকে, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ যদি চাই তাহলে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করতে পারি? চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন আসে এটা, এই যে মেটা চার সেট। কি মেটা চার সেট? চার সেট? মানে এটা হচ্ছে ক্যারেক্টার সেট। চার সেট হচ্ছে মানে আমার যে ফন্টের একটা ভার্সন থাকে, আমি যে ফন্ট গুলো যে টাইপ করি নাকি, এটা হচ্ছে একটা ভার্সন। UTP 8, আমরা শুরু করছিলাম 5 থেকে, এখন 8 হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার ফন্টের ভার্সন, মানে 8 ভার্সন। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর স্যার হ্যাঁ বলেন। একটু বড় সাউন্ড প্রবলেম হচ্ছে মনে হয়। সবার কি সাউন্ড প্রবলেম হচ্ছে?
না প্রবলেম হয় না, আপনার মনে হয় নেটের সমস্যা না সেগুলো। না প্রবলেম নাই তো নেটের। আচ্ছা সবাই শুনতেছেন ঠিক মতো? জি স্যার শুনছি। আচ্ছা তাহলে এটা কি জন্য ইউজ করা হয়? এটা হচ্ছে ফন্ট ভার্সন। ঠিক আছে। ফন্ট ভার্সন। আর এই জিনিসটা যেটা আছে আপনার এই যে মেটা নেম ভিউ পোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ মানে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত অনেক কিছু আছে। তো এই টোটালের কাজ হচ্ছে যে আপনার সাইটটা রেসপন্সিভ করার জন্য যে লিঙ্কটা ইউজ করা হয় সেটা হচ্ছে এইটা। জি স্যার, মোবাইল ডিভাইসের মতো সাইটটা শো করবে। মানে সাইটটা রেসপন্সিভ মানে প্রত্যেক ডিভাইস অনুযায়ী সাপোর্ট করবে। যেমন মোবাইলে থাকলে মোবাইলের সাইজের হয়ে যাবে, ট্যাবে থাকলে ট্যাবের সাইজের হয়ে যাবে, আর ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকলে ওই সাইজের হয়ে যাবে। তো এই সব ডিভাইসের সমস্ত সাইজ সাপোর্ট করার জন্য আর আপনি যে আপনার ওয়েবসাইটে রেসপন্সিভের কোড ইউজ করবেন সেই কোডটা কখন কাজ করবে, যখন আপনি এই লিঙ্কটা দিবেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর এই লিঙ্কটা আসে আপনার ওই যে ক্রস ব্রাউজারের জন্য। তো দেখা যায় যে একটা কোড ধরেন একটা ফায়ারফক্সে কাজ করলো কিন্তু আপনার ক্রোমে কাজ করতেছে না, ঠিক আছে, এগুলোকে বলা হয় ক্রস ব্রাউজার। কি বলা হয়? ক্রস ব্রাউজার। তো ক্রস ব্রাউজার সাপোর্টের জন্য এই লিঙ্কটা দিতে হয়। এই লিঙ্কটা না দিলে ক্রস ব্রাউজার সাপোর্ট করবে না। জি স্যার। আর এটা হচ্ছে রেসপন্সিভের জন্য। স্যার এখানে যেমন 3টা মেটা ট্যাগ আছে, এরকম কয়টা মেটা ট্যাগ হচ্ছে ইউজ করতে হয়? তিনটে, আর বাদ বাকি মেটাগুলো ইউজ করা হয় এসইওর জন্য। আরেকটা বিষয় স্যার, ধরেন এই আমরা তো HTML5 ভার্সনে কাজ করতেছি এখন না স্যার, কোনো একটা সাইট দেখা গেল যে 3 কিংবা 4 এই ভার্সনের ওয়েবসাইট আগের কাজ, ওই ভার্সনের কি ল্যাঙ্গুয়েজ কোনো চেঞ্জ আছে না কি সেম স্যার? না সেম, কিন্তু ওইটা কি হয় যে ওইটা এসইও করতে সমস্যা হয়। যারা ডিজিটাল মার্কেটিং পারেন তারা বলতে পারবেন, আর যারা আইডিয়া নেই তাদের বোঝানোটা একটু কঠিন। মনে করেন একটা সাইট মানে গুগল, মানে অনেক সময় থাকে না যে একটা সাইট গুগলের ফার্স্ট পেজে আসে, জি স্যার। বাংলা নিউজ, এই একটা কিওয়ার্ড দিলাম বাংলা নিউজ। তো সবার প্রথমে দেখেন কি সাইট আসছে, বাংলা নিউজ। 24 লাইভ নিউজ পেপার, এইটা সবার প্রথম র্যাঙ্কিং এ আসছে। আচ্ছা, এটা র্যাঙ্কিং এ আসার কারণ যদি এটা কন্ট্রোল ইউ দেই, দেখেন এখানেও আছে কি ডক টাইপ, মানে এটা HTML5 এর। HTML5 এর যদি কোনো পেজ থাকে তাহলে এটা কি সুবিধা হয়? সুবিধাটা হচ্ছে যে আপনার এই গুগল কি করে, অ্যালগোরিদম করে, মানে এটাও একটা এসইও এর একটা মানে গুগল মানে 5 যে ডকুমেন্ট গুলো সেগুলো আগে অ্যালগোরিদম করে। এমনি তো মার্কেটিং আছে, অফ পেজ অন পেজ, এগুলো আলাদা ইস্যু, কিন্তু এটাও একটা এসইওর একটা জিনিস যে আপনার ডকুমেন্ট HTML দিলে গুগল অ্যালগোরিদম করে, কারণ গুগল অলওয়েজ আপডেট করতে চায়। কারণ এটা দেওয়া মানে কি আপনার স্ক্রিপ্টটা হচ্ছে আপডেট। তাহলে স্যার কেউ একজন যদি হচ্ছে ওল্ড ভার্সনের ওয়েবসাইট দিয়ে বলে যে এটাকে আমাকে ডেভেলপ করে দেন, তাহলে কি ওটাকে 5 এ কনভার্ট করতে হবে? হ্যাঁ, ওটা চেঞ্জ করবে কিছু, আপনার স্টার্টিং কিছু চেঞ্জ করবে, তারপর এই কোডগুলো অ্যাড করবে, তারপর কিছু আপনার কাস্টমাইজ করবে। তো এটা ওইটাই চেঞ্জ করে দিবে, মানে এটা আপডেট করে দিবে 5 এ। বুঝতে পারছো এখন? স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই কোডগুলো বুঝছি। জি স্যার। আচ্ছা, এগুলো আগে বোঝাইতে পারতাম, কিন্তু যেগুলো বুটস্ট্র্যাপে করবো তো ঠিক আছে। আপনি কি সামনে এটা কি হয় না কি ক্লাসে পড়েছে? কি বুঝি নেই? কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ। আচ্ছা, তাহলে আমরা একটা ফাইল ওপেন করছি। আসেন একটু বুটস্ট্র্যাপে একটু যাই। প্রজেক্ট না করা পর্যন্ত একটু বোঝাটা মুশকিল, তারপর যতদূর পারে একটু বোঝাই দিই। আচ্ছা, এই যে বুটস্ট্র্যাপে গেলাম, ঠিক আছে, যে গুগল বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপে আমরা দুই ধরনের জিনিস সাপোর্ট করি। কত ধরনের?
একটা হচ্ছে ডাউনলোড, দুই ধরনের ঠিক আছে, একটা আমরা ডাউনলোড করে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি, কি করে? ডাউনলোড আচ্ছা ডাউনলোড আচ্ছা, তো বুটস্ট্র্যাপ যে জিনিসটা ডাউনলোড করা হয় সেগুলোকে বলা হয় সোর্স ফাইল। কি বলা হয়? সোর্স সোর্স ফাইল, মানে যেটা ডাউনলোড করে বুটস্ট্র্যাপ ফাইলগুলো ইউজ করি সেগুলোকে কি ফাইল বলা হয়? সোর্স ফাইল সোর্স ফাইল। আর যেগুলো আরেকটা আছে যে অনলাইন লিংক, মানে সেটাকে সিডিএন বলা হয়, মানে কোড ডেলিভারি নেটওয়ার্ক। কি বলা হয়? কোড সিডিএন, ডেলিভারি নেটওয়ার্ক। মানে সিডিএন বলা হয়। এখানে সিডিএন লেখাটা লেখে নেই, কিন্তু আগে এই যে সিডিএন, এই যে ইউজ বুটস্ট্র্যাপ সিডিএন লেখা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সিডিএন, সিডিএন মানে হচ্ছে কোড ডেলিভারি নেটওয়ার্ক, মানে এটা হচ্ছে অনলাইন একটা লিংক। এই যে দেখেন লিংকটা অনলাইন, এই লিংকটা যদি আমি কপি করি এতটুকু, মানে যেটা আমরা ফাইলে ডাউনলোড করতাম এখন ডাউনলোড করা লাগবে না, যাতে এই যে লিংকটা কপি করলে দেন কোডগুলো চলে আসে, ঠিক আছে? এটা হচ্ছে অনলাইন লিংক, এগুলোকে বলা হয় সিডিএন। মানে এটা নেট, আপনার মানে নেট ছাড়া কাজ করবে না। সোর্স ফাইলটা নেট ছাড়া কাজ করবে, কিন্তু সিডিএনটা নেট ছাড়া কি করবে না, কাজ করবে না। আচ্ছা, তো এই অনলাইন সিএসএস লিংক অথবা জাভাস্ক্রিপ্ট লিংকটাকে কি বলা হয়? সিডিএন। জি স্যার। আচ্ছা, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি সোর্স আর সিডিএন এর মধ্যে? সোর্স হচ্ছে আমরা ফাইল ডাউনলোড করে ব্যবহার করতে পারবো, আর সিডিএন স্যার স্যার আমরা লিংক নিয়ে কাজ করব, যেটা স্যার নেট না থাকলে কাজ করবে না। কিন্তু সুবিধা হচ্ছে সিডিএন এর, সুবিধা কোনটাতে? সিডিএন কারণ আমি যে ফাইল ডাউনলোড করতেছি আমার কি জায়গা একটু নিচ্ছে ওয়েবসাইটে? জি স্যার, জায়গা নিচ্ছে। হ্যাঁ, জি স্যার জায়গা নিচ্ছে। কিন্তু সিডিএনটা কি কোনো জায়গা নিচ্ছে না, শুধু লিংক হয়ে থাকছে। জাস্ট একটা লিংক হয়ে থাকতেছে। সেই কারণে সিডিএনটাই ম্যাক্সিমাম, মানে 90% সিডিএন ইউজ করে, ঠিক আছে? স্যার যদি আমি সিডিএন ইউজ করি, হ্যাঁ, তো কোনো সময় যদি হচ্ছে যে বুটস্ট্র্যাপ পার্টি মানে থার্ড প্লেয়াররা যদি বুটস্ট্র্যাপের ভিতরে কোনো কিছু চেঞ্জ করে তাহলে আমার ওয়েবসাইটটা তো এটা প্রভাব ফেলবে না স্যার? না ফেলবে না। কারণ বলি, কারণ এখানে দেখেন ভার্সন, তো ভার্সনের একটা ইয়ে আছে, যদি আমি অল ভার্সনে যাই, আচ্ছা তো কি কি ভার্সন আছে? 4টা ভার্সন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা 1 2 3 4 নাকি? জি স্যার। একটা ভার্সনে ইমপ্যাক্ট কখন ফেলবে? যেমন মনে করেন যে আপনার একটা প্রজেক্ট 1 দিয়ে করা নাকি 1.0 দিয়ে Yes. করা, তো মনে করেন যে 1.4 পর্যন্ত ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি 1 থেকে 2 এ চলে যায় তাইলে সমস্যা, তাইলে দেখবেন যে অনেক কিছু চেঞ্জ, অনেক ক্লাস আপনার কাজ করতেছে না। কিন্তু যদি আপনার 2.0 তে করা বা 0 তে করা, তাহলে আপনার ওই ওয়েবসাইটটা 2.3.2 পর্যন্ত সাপোর্ট করবে। কিন্তু যদি 3 তে চলে যায় তাইলে মনে করেন যে সমস্যা। বুঝতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেছে? স্যার করবেন। আচ্ছা, যেমন একটা ওয়েবসাইটের ভার্সন, মানে যে বুটস্ট্র্যাপ, আমরা ভার্সন এখন আমরা তো অবশ্যই লেটেস্ট ভার্সন ইউজ করব নাকি? জি স্যার। আচ্ছা, তো মনে করেন যে লেটেস্ট ভার্সন 4 থেকে শুরু, 4.0 থেকে শুরু নাকি? স্যার। আচ্ছা, একটা ফ্রেমওয়ার্কের ভার্সন কখন ইমপ্যাক্ট ক্রিয়েট করে? মনে করেন যে আমি আমার সাইটটা কত দিয়ে করলাম, 4.0 থেকে। আচ্ছা, তা এখন বর্তমান হচ্ছে কত, 4.5। তো আমার 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 প্রজেক্টটা কি 4 ভার্সনের না? তাহলে যদি মনে করেন ফ্রেমওয়ার্ক আপডেট হতে হতে যদি 4.9 ও চলে যায় কোনো সমস্যা নেই, কারণ কি আমার 4 এ আছে। কিন্তু এই ফ্রেমওয়ার্কটাই যদি 5 এ চলে যায়, 5.0, তাহলে দেখবেন যে আমার ওয়েবসাইটে ইমপ্যাক্ট করবে কিছুটা। হ্যাঁ অনেক সময় তো স্যার 5 এ যাবেই। হ্যাঁ যাবে, 5 তো অলরেডি চলে আসছে, আলফা ভার্সন চলে আসছে 5 এর, যাবে তো। কিন্তু ওইটা সমস্যা নেই, আমি বলি ভার্সন আপডেট হলে, আমি বলি যারা বুটস্ট্র্যাপ 1.0 তে করছে, আমরা শুরু করছিলাম 2 পয়েন্ট থেকে, এখন 4 5 চলে আসছে, তো তো যারা 1 করছে তারা কি 4 পারবে না? পারবে। তো
তো কথা তো চেষ্টা এটাই। করবো। জাস্ট আর ভার্সন চেঞ্জ হইলে এমন তো না যে পুরো ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়ে যায়, ভার্সন চেঞ্জ হলে জাস্ট কিছু নতুন নতুন কিছু ক্লাস আসে, এইটাই, আর কিছু না। নতুন নতুন একটু ডিজাইন ইউনিক আসে, এইটাই, আর তেমন কিছু না। ভার্সন চেঞ্জ হইলে হবে, এত টেনশনের কিছু না। মানে দেখবেন যে আপনার কিছু কিছু ক্লাস কাজ করতেছে না, যেটা ধরেন 3 তে কাজ করতো ওটা 4 এ কাজ করে না। তো 4 এর জন্য আপনি একটু সার্চ দিবেন, দেখবেন যে 4 এর জন্য এই ক্লাসটা ইউজ করা হয়। বুঝতে পারছি? যেমন আগে একটা ক্লাস ইউজ জি করা স্যার। হতো যে ইমেজ রেসপন্সিভ, এটা এখন মানে 3 তে ইউজ করা হতো, কিন্তু এটা এখন কাজ করবে না 4 এ। এটার জন্য এখন আলাদা একটা ক্লাস, এইটাই, আর কিছু না। নিলে বুটস্ট্র্যাপ তেমন কিছু না, ভার্সন আপডেট হলে কোনো সমস্যা নেই। আমরা আজকে প্রজেক্ট করব 4.2 দিয়ে, তারপর আরেকটা প্রজেক্ট করব 4.3 দিয়ে, ঠিক আছে? আর তারপর বলবো যে আপনাদের আর কেন মানে একটু কম ভার্সনে করতেছে এটা পরে বোঝাবো, কিন্তু আজকে করব 4.0 আর নেক্সট প্রজেক্ট করব 4.3 দিয়ে, এগুলো একটু পরে বোঝাবো। আচ্ছা, ভার্সন আপডেট হলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এটি 4 থেকে 5 এ যায় দেখবেন যে অনেকগুলো ক্লাস চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই যে 0.1, 0.2, 0.3 চেঞ্জ হয়, তাহলে এটার মধ্যে খুব বেশি ইম্প্যাক্ট হয় না, কম, খুব কম, হালকা লেভেলের কিছু চেঞ্জ হয়, মাইনর চেঞ্জ। আর এখানে বলে দেয় যে মেজর হচ্ছে যে অনেক বেশি চেঞ্জ করছে, আর এখানে বলছে যে এই যে তারপর 2 মাইনর রিলিজেস, মাইনর মানে ছোটখাটো, মানে বুটস্ট্র্যাপই বলে দেয় যে চেঞ্জটা কি এরকম, মাইনর না মেজর। মেজর হইলে অনেক ক্লাস নতুন নতুন নিয়ে আসছে, আর মেজর থাকলে অনেক ক্লাস নতুন নতুন নিয়ে আসছে, মাইনর হলো কি অল্প কিছু ক্লাস নতুন নতুন নিয়ে আসছে, এইটাই। আর যদি এটাও না বোঝেন কোনো সমস্যা নেই, জাস্ট করে যান, আর কিছু করার দরকার নেই। আমরা ভার্সন 4 থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা সিডিএন, অলওয়েজ সিডিএন দিয়ে ট্রাই করব। আর যাদের নেট নেই তারা ডাউনলোড ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা একটু আগে বুঝি কয়েকটা সিম্পল কিছুগুলো। আচ্ছা, আমরা ভার্সন 4.3 দিয়ে শুরু করি আপাতত। এই যে অলে গিয়া 4.3। আচ্ছা, প্রথমে বুটস্ট্র্যাপ আমরা রান করব। কি করব? বুটস্ট্র্যাপ রান করব। আচ্ছা, যাক, এইভাবে না করে আমি এখানে একটা অপশন আছে, এই এখানে কি লেখা, স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট, মানে এটা কপি করলে আমার বুটস্ট্র্যাপের কাজ হয়ে যাবে। তা আমি যদি এটা কপি করি, দেখেন ওরা দিয়েই দিছে আমাকে, জাস্ট আমি এটা কপি করব, কপি করে আমার কোডে দিয়ে দিলাম, এগুলো কেটে জাস্ট দিয়ে দিলাম বুটস্ট্র্যাপ। আচ্ছা, তা আসেন দেখি আমার কাজ করে কিনা। একটা বাটন নিলাম, বাটন বাটন। আচ্ছা, এখানে বুটস্ট্র্যাপ একটা ক্লাস অ্যাপ্লাই করব, btn ডেঞ্জার। আচ্ছা, এখন যদি এই বাটনের কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কাজ করছে, নিলে করে জানেন তো কাজ করছে। জি স্যার। তাহলে এটা হচ্ছে মানে বুটস্ট্র্যাপ কাজ করার জন্য ওরা অলরেডি কোড দিয়ে দিছে, আর এখানে অলরেডি সিএসএস লিংক গুলো দিয়ে দিছে আমাকে। এখন আমি এখানে বুটস্ট্র্যাপের কাজ করতে পারি। আর এটা কোথায় পাবেন? ওই যে স্টার্টার টেমপ্লেট, ওই যে আবার দেখাই, হোমে যান, হোম থেকে একটা ভার্সন সিলেক্ট করেন, 4.3 বা যে ভার্সনই দেন 4.3। তারপর একটু নিচে গেলাম, এখানে একটা অপশনই আছে কি স্টার্টার টেমপ্লেট, জাস্ট এই যে কপি করবেন। আচ্ছা, জাস্ট এটা কপি করবেন, কপি করলে দেখবেন যে কপি করে পেস্ট করে দিলাম। আর বুটস্ট্র্যাপে এটা একটা ক্লাস, মানে এই যে বুটস্ট্র্যাপে এইভাবে ক্লাস ইউজ হয়, যদি এইভাবে ক্লাস ইউজ করি তাহলে অটোমেটিক কি চলে আসছে, বাটন চলে আসছে। বাটনের ফ্লাওয়ার চলে তার আসছে। মানে দুইটা ক্লাস নিছেন না একটা ক্লাস? মানে এখানে আচ্ছা, আরেকটা বলি যে একটা ক্লাসের ভিতরে যদি দুইটা ক্লাস থাকে, মানে মাল্টিপল ক্লাস বলা হয় এটাকে, কি বলা হয়? মাল্টিপল ক্লাস। যে আমরা HTML CSS এ শিখলাম যে একটা ক্লাস, কিন্তু যদি একটা ক্লাসের পর আরেকটা ক্লাস থাকে, মাল্টিপল ক্লাস, এখানে আমি চাইলে আরেকটা ক্লাস দিতে পারি। আচ্ছা, শুধু মাঝখানে একটা স্পেস থাকবে। হ্যাঁ, স্পেস থাকবে, তাহলে এটা হচ্ছে দুইটা ক্লাস।
তো মাল্টিপল জি স্যার, ক্লাস ওইটাই কনসেপ্ট বলছিলাম যে এখানে দুইটা বুটস্ট্র্যাপ ক্লাস। থেকেই নিয়ে আসছে, যে একটা ক্লাসের মধ্যে দুইটা ক্লাস থাকবে। ঠিক আছে, মানে এটা স্যার হচ্ছে এটা বেনিফিট দুটো ক্লাস নিলে, হ্যাঁ, স্যার এটা বেনিফিটটা কি ক্লাস দুটো নিলে? দুইটা নিলে আমরা মনে করেন যে একটা এলিমেন্টে দুই ভাবে চেঞ্জ করতে পারবো। এই একটা আচ্ছা সুবিধা, স্যার। মানে দুই ভাবে চেঞ্জ করা যাবে। জি স্যার। আচ্ছা, তো এই স্টার্টার টেমপ্লেট বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন আসি, জানি এইভাবে দেখাইলে মানে একটু বোঝার ক্যাপাসিটি একটু কম থাকে, তারপরে জাস্ট একটু মানে আছে না, একটু টাচ করায় দিলাম, মানে রেস্টুরেন্টে ঢোকানোর আগে ওই যে স্মেলটা নেওয়াচ্ছি, দেখেন স্মেলটা এরকম। এই যে আরেকটা আছে কালার। ওকে স্যার। আচ্ছা, কিছু কিছু কালার কোড আছে যে যেটা আমরা সিএসএস দিয়ে কালার আনতাম, ওটা আমাদের বুটস্ট্র্যাপ থেকে কিভাবে আনে। আচ্ছা, এটি কপি করি। আচ্ছা, অনেকগুলো কালার নিয়ে আসলাম, জাস্ট দেখেন এই যে ক্লাসগুলো কল করছি, এখন জাস্ট আমার ক্লাস কল করলেই কাজ করবে। এই দেখেন, না প্রত্যেকটা কালার চেঞ্জ। আমার কি সিএসএস অ্যাপ্লাই করা লাগতেছে না স্যার। নাকি অটোমেটিক সিএসএস অ্যাপ্লাই হয়ে যাচ্ছে? জি স্যার। আর শুধু এটা না, এটা রেসপন্সিভ, দেখেন, দেখছেন রেসপন্সিভ আবার, দেখছেন রেসপন্সিভ আবার অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে। তাহলে কি স্যার আলাদা করে আমাদের রেসপন্সিভ করতে হবে না? কিছু কিছুটা করতে হবে, কিন্তু বাই ডিফল্ট দেখা যায় যে বুটস্ট্র্যাপ আপনার 60-70% রেসপন্সিভটা কভার করে ফেলে, আর কিছু কিছু থাকে 30%, ওগুলো দেন আলাদা রেসপন্সিভ করতে হয়। কিন্তু নর্মাল HTML CSS তো 100% রেসপন্সিভ করা লাগে, কিন্তু বুটস্ট্র্যাপ আমাকে যেহেতু 70% সুবিধা দিয়ে দিচ্ছে, তাহলে আর কি লাগে নাকি? জি স্যার। মানে ম্যাক্সিমাম দেখবেন যে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ করে দিচ্ছে, তাই এই একটা সুবিধা বুটস্ট্র্যাপের, মানে আমার সময়গুলো অনেক সেভ করে। আর বুটস্ট্র্যাপ স্ট্রাকচারটা একটা সুবিধা কি, মনে করেন যে আপনার কোড আরেকজন বুঝতে পারবে। যেন আপনি একটা লেআউট ডিজাইন করছেন, আর আপনার লেআউট ডিজাইনটা আরেকজন বুঝতে পারবে, কিন্তু নরমাল HTML CSS টা বুঝতে একটু কঠিন হয়ে যায়। জি স্যার, এটা যেহেতু একটা ন্যাশনালি ফ্রেমওয়ার্ক, এটা এই ভাষাগুলো সবাই জানে। আর পার্সোনালি যদি এসটিএমএল দিয়ে করা যায়, এক একজন এক একভাবে ক্লাস নেবে, এক একভাবে ডিক্লেয়ার করবে। হ্যাঁ, তো এটা ধরতে একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, দেখেন কি কি ক্লাস নিছে। টেক্সট প্রাইমারি, এই যে এইভাবে ক্লাস এভাবে নাই বুটস্ট্র্যাপে। আমরা যে যে এইভাবে আগে নিতাম, এই এখন এইভাবে যে বুটস্ট্র্যাপে ক্লাস, এই একটা মাইনাস দিয়ে টেক্সট সাকসেস, টেক্সট ডেঞ্জার, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ইনফো। কারণ কথা হচ্ছে ক্লাসগুলো মুখস্থ করতে হবে না। কিছু কিছু এডিটর আছে, ওইটাই আপনাকে সাজেশন দিবে কি কি ক্লাস আছে, যেমন এই যে পিএইচপি স্ট্রং। আবার নোটপ্যাড প্লাস প্লাস দেয় কিনা জানি না, কারণ আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করিনি। এখন একজন আপনাদের মধ্যে যদি কেউ জানেন তাহলে দিতে পারেন, মানে দেখতে পারেন যে বুটস্ট্র্যাপ স্যার, সাজেশন। নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে যে কালার সাজেস্ট করে না, অন্যান্য যে ওয়ার্ডিং মিনিং ইয়েগুলো শুধু যা করে, না কিছু কিছু করে, সবগুলোই করে না স্যার। না বুটস্ট্র্যাপের ক্লাস যেগুলো আছে এগুলো সাজেস্ট করে কিনা এগুলো একটু না স্যার, দেখেন। বুটস্ট্র্যাপের ক্লাস সাজেস্ট করে না। বা এমন প্লাগইন থাকতে পারে, দেখেন। কিন্তু এই যে পিএইচপি স্ট্রম আছে এটা করে। এখন এখানে যদি আমি দেখেন, এখানে যদি ক্লাস দিই, আমি একটা স্পেস দিই, এই যে দেখেন ক্লাসগুলো সাজেস্ট করতেছে, এই যে টেক্সট, এই স্পেস দিয়ে এখন আমার কি লাগবে, প্রাইমারি, দেখেন সাজেস্ট করতেছে। এতে কি মানে আমার একটু সুবিধা হয়ে যায় আর কি। নিলে এতগুলো ক্লাসের নাম কি মনে রাখা সম্ভব নাকি? আচ্ছা, তাইলে এটা একটু কালারটা দেখাইলাম। নোটপ্যাড প্লাস প্লাস করে না স্যার, আমি তো জেন কোডিং এ ইউজ করি, ওটা করে না। আচ্ছা, দেখেন তো বুটস্ট্র্যাপ প্লাগইন নামে কিছু আছে থাকার কথা। আচ্ছা, আচ্ছা দেখি। এইচটিএমএল এর ভার্সন গুলো শুধু ইয়া করে স্যার, শো করে, মানে এইচটিএমএল এ যেগুলো লাগে সেগুলো শো করে। প্লাগইন, হাউ টু ডাউনলোড বুটস্ট্র্যাপ, এন্ড এই আছে তো অপশন। স্যার অ্যাটমে স্যার শো করে এই যে বুটস্ট্র্যাপ অটো কমপ্লিট ফর নোটপ্যাড প্লাস, এই আছে তো, কি বলে নাই?
এই যে এখান থেকে যে দেখে আপনি দিতে পারেন। আমি তো বললাম থাকার কথা, এই যে আছে অটো ফরম্যাট। হয়তো জানেন না, কিন্তু এই যে আছে, দেওয়া আছে। এই যে হাউ টু ইউজ বুটস্ট্র্যাপ উইথ নোটপ্যাড প্লাস প্লাস, দেখেন অ্যান্সারও দেওয়া আছে আবার। কিভাবে ইউজ করবেন দেখেন অ্যান্সার দেওয়া হয়েছে। You are still not pressed for bootstrap code this project auto suggestion, এই যে এই অপশন দিয়ে দিছে। এই যে এগুলো একটু পড়লেই আপনারা করতে পারবেন কিভাবে। এই যে bootstrap hinting code not press installation, এটা ডাউনলোড করতে বলতেছে। আর এখানে এই যে রিডমি ফাইল দেওয়া আছে, একটু ঘাটাঘাটি করলে পাবেন, সমস্যা নেই। আচ্ছা এখন আসি, আর দেখেন বুটস্ট্র্যাপে দেখেন একটু ফন্ট গুলো একটু সুন্দর দেখতেছেন, নরমাল ফন্ট, মানে একটু ফন্ট গুলা একটু সুন্দর না, একটু সাজানো খুব ভালো নাকি। আচ্ছা আরেকটা আমরা দেখি, আর এখানে আরো আছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার গুলা দেখেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি আনতে চাই দেন ইজিলি আনতে পারি। এটি যদি আমরা কপি করি, তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো সম্পর্কে একটু জানা থাকা লাগবে না স্যার? কোন জানা না, ক্লাসটা কি প্র্যাকটিস। কাজ? আমি বলি এখানে যে ফ্রেমওয়ার্ক আছে, এখানে তো সব মানে আছে না যে সব ক্লাস দিয়ে দিয়েছে, এখন সব ক্লাসকে আমি ইউজ করবো নাকি? যে ক্লাসগুলো লাগবে সেগুলো যেটা সম্পর্কে তো লাগবে একটু তো জানতে হবে, ওটা নাহলে আমরা আমি কোন কেমনে বুঝবো? যখন একটা বড় প্রজেক্ট করে নেব দেন দেখবেন যে আমার আইডিয়া হয়ে গেছে। কিন্তু আপাতত জাস্ট কনসেপ্টটা দিচ্ছে, এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো ইউজ করলে অটোমেটিক কি করবে, আমার বুটস্ট্র্যাপটা কাজ করবে। এই দেখেন চলে আসছে কালারগুলো নাকি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কপি করলাম। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, আসছে না সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা ক্লাসগুলো আমরা দেখি, এই যে P3 মানে বোঝেন, মানে প্যাডিং। P3 হচ্ছে কি প্যাডিং 3 পিক্সেল, MB2 হচ্ছে মার্জিন বটম 2, আর BG প্রাইমারি হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি একটা কালার, আর টেক্সট হচ্ছে কি হোয়াইট। দেখেন এই যে প্যাডিং 3 মার্জিন 2, এই যে বটম 2 টেক্সট হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার কি প্রাইমারি কালার হচ্ছে এই কালার। মানে শর্টকাট দেওয়া থাকে ক্লাসগুলো P3 MB2, মানে MB হচ্ছে মার্জিন বটম, ঠিক আছে, MT হচ্ছে মার্জিন টপ, ML হচ্ছে MR হচ্ছে মার্জিন রাইট, মানে শর্টকাট, বুঝছি? মানে এইভাবে মাল্টি ক্লাস দেওয়া থাকে মানে আপনার সুবিধার জন্য। আর এগুলো সিএসএস কল করা লাগে না, মনে করেন যে সিএসএস এর প্রপার্টি গুলো এক লাইনে আড়াই দিয়ে দিছে ছোট করে। আর একটা আমরা জিনিস শিখবো যে ইন্সপেক্ট করা, যে যে কোনো জায়গায় এই যে আমরা যদি এটা রাইট ক্লিক করে এই যে একটা অপশনে যাই ইন্সপেক্ট, তাহলে আমরা কোডগুলো একটু দেখতে পারবো। এই যে এখানে ঠিক আছে, এখানে দেখতে পারবো HTML, আর ডান পাশে আমরা CSS দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা চেঞ্জও করতে পারি ইন্সপেক্ট, এগুলো আস্তে আস্তে শিখবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্রেক নিচ্ছি 15 মিনিটে, দেন আপনারা এই ক্লাসরুমে ডিসকাস করে নেন, তারপর এসে ওই যে আরো কিছু বুটস্ট্র্যাপ দেখায় প্রজেক্ট বেস শুরু করতেছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা ডিসকাস করে নেন ক্লাসের টাইমিং আর কিভাবে কেমনে। ওকে আচ্ছা তাহলে এই পর্যন্ত বুঝছি। জি স্যার বুঝছি। আচ্ছা তারপর আরেকটা দেখি টাইপোগ্রাফি। ঠিক আছে, টাইপোগ্রাফি হচ্ছে মানে আপনারা যে বেসিক কন্টেন্ট গুলা, এটা হচ্ছে টাইপোগ্রাফি। যেমন এই যে এরকম H1 H3, এগুলো হচ্ছে আপনাদের টাইপোগ্রাফি। এই যে আরেকটা সিএসএস এর ক্লাস আছে এই যে ডিসপ্লে নামে, মানে H1 যদি আপনি এইভাবে দেন
যদি এইভাবে দেন, এই যে ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, তো এরকম আসে। এই যে খুব বড়, তারপর ওই যে যেমন H1 থেকে H6 ওইভাবে ডিসপ্লে 1, এরকম একটা ডিফল্ট একটা ক্লাস আছে। যদি টেক্সট গুলো খুব বড় বা ছোট করতে হয় CSS ইউজ না করে এই যে এইটা ইউজ করতে পারেন, ডিসপ্লে ক্লাস। স্যার এই ক্লাসটার কাজ কি? এই যে কাজ, এই যে দেখতেছেন না, মানে H1 দিয়ে আমরা ফন্টটা বড় ছোট করতাম না, যেটা CSS দিয়ে আমরা যে ফন্ট সাইজ 50 পিক্সেল বা এটা করতাম, তো আমরা আমরা যদি এসে দেখি ইন্সপেক্ট করি, এই যে ইন্সপেক্ট, ঠিক আছে, এই যে দেখেন ফন্ট সাইজ 6 REM, 6 মানে এরা REM এ করে, তো আমরা যেটা পিক্সেলে করতাম ওরা REM এ করে। আর এখানে মেজারমেন্ট করতে পারেন REM টু পিক্সেল। আর এখানে যদি বলেন 6 REM, 6 REM এর 96 পিক্সেল হয়, ঠিক আছে, তাহলে এটার সাইজ কত? 96 পিক্সেল। বুঝতে পারছি? এগুলো হচ্ছে কিছু ডিফল্ট ক্লাস, ঠিক আছে, টাইপোগ্রাফি। এগুলো একটু দেখবেন, যেগুলো যেগুলো দেখাচ্ছি REM, একটু হয়তো অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, কিন্তু জাস্ট একটু চোখ বুলায় রাখবেন আর কি। আচ্ছা, নেক্সট যাই। স্যার স্যার এই নাইমুজ্জামান নাহিদ ভাই ওনার কান চলে গেছে, তো তার জন্য লিভ নিছে। আচ্ছা বলে দিন স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আসি ইসের কন্টেইনার। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কন্টেইনার, ঠিক আছে। কন্টেইনার মানে আমরা যে ডিপ ক্লাস কন্টেইনার দিতাম, তখন বুটস্ট্র্যাপে কন্টেইনার দিলে বাই ডিফল্ট আপনার আসবে, কিরকম আসবে আসেন আমরা দেখি। আচ্ছা, এখানে বললাম ডিপ ক্লাস কন্টেইনার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা বিল্ট ইন ক্লাস, ঠিক আছে। বুটস্ট্র্যাপ ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে বিল্ট ইন, যেটা দিলে বাই ডিফল্ট CSS অ্যাপ্লাই হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে এতগুলো ক্লাসের নাম মনে রাখবো কেমনে? হয়ে যাবে, কিন্তু আপাতত জাস্ট কনসেপ্ট গুলো জানেন যে ক্লাস দিলে আপনার বাই ডিফল্ট CSS অ্যাপ্লাই হয়ে যায়। আচ্ছা, ডিপ ক্লাস কন্টেইনার। আর এখানে আমি কিছু লিখলাম যে অ্যালাইনমেন্ট উইথ, আচ্ছা কিছু শো করতেছে। আচ্ছা, অ্যালাইনমেন্ট উইথ কোথায় শো করলো? একদম মাঝখানে নাকি? জি স্যার, আচ্ছা, কিছু পিক্সেল ছাড় দিয়ে। কিছু পিক্সেল চারপাশে ছাড় দিছে। আর কত পিক্সেল ছাড় দিয়েছে এটা পাবেন না, এটা টোটাল 50 পিক্সেল করে ছাড় দিয়েছে। আচ্ছা, আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে আপনার কন্টেইনার ফ্লুইড। কি কন্টেইনার ফ্লুইড ফ্লুইড দিলে কি হচ্ছে? 100%। এখন এটা বোঝা যাচ্ছে না, বোঝার উপায় হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এই যে বিজি ডেঞ্জার, এটা বলি BG1, মানে একটা ক্লাস দিলাম, তাহলে বোঝা যাবে স্পষ্ট যে আমার যদি শুধু কন্টেইনার দিয়ে কতটুকু এরিয়া কভার করবে, এই যে দেখেন, আর কন্টেইনার ফ্লুইড কতটুকু এরিয়া কভার করবে। 100%। তো যদি কোনো 100% আমার উইথ দরকার হয়, তাহলে আমরা কোন ক্লাসটা অ্যাপ্লাই করব? কন্টেইনার ফ্লুইড। আর যদি মাঝামাঝি অ্যালাইনমেন্টের দরকার হয়, কন্টেইনার। এটা বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি ফাইনাল, তারপর প্রজেক্টে চলে যাব। ইসে গ্রিড, গ্রিড যেটা খুবই ইম্পর্টেন্ট। গ্রিড মানে হচ্ছে রো এন্ড কলাম। গ্রিড মানে কি? রো এন্ড কলাম। রো এন্ড কলাম মানে রো থাকবে, কলাম থাকবে। এই যে হাউ ইটস ওয়ার্ক দেখায় দিছে। এই যে দেখেন তিনটা কলাম নিতে হবে। কলাম নেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে কন্টেইনার নিতে হবে, তারপর রো নিতে হবে, তারপর কল নিতে হবে। এই তিনটা ডিপ আপনার লাগবে মাস্ট, যদি আপনি এরকম একটা কলাম চান।
এখানে বুটস্ট্র্যাপ টোটাল হচ্ছে 12টা কলাম। কয়টা কলাম? 12টা। মনে করেন যে একটা 100% উইথের মধ্যে আপনি 12টার বেশি নিতে পারবেন না। জি স্যার। যেমন ধরেন এটা 100%, কত পার্সেন্ট? 100%। এই 100% উইথের মধ্যে আপনি টোটাল কয়টা কলাম নিতে পারবেন? 12টা। আর 12টাকে ভাগ করবেন, এখন যা হয় আর কি। যদি আপনার 6টা কলাম লাগে তাহলে প্রত্যেকটা কলামে আপনি প্রত্যেকটা কলামের সাইজ নেবেন 2 করে, তাহলে আপনি 6টা কলাম দিতে পারবেন। আচ্ছা, জি স্যার। এটা কপি করি। আচ্ছা, কন্টেইনার মানে ওই যে মাঝামাঝি অ্যালাইনমেন্টটা কল। আমরা যদি এটা রান করি, দেখেন 3টা কলাম, মানে ওই যে কন্টেইনার মানে মাঝামাঝি অ্যালাইনমেন্টে চলে আসছে না নাকি আসেনি? কিন্তু স্যার এখানে 3টা আসলো, 12টা তো থাকার কথা। মানে প্রত্যেকটা কলাম 3 করে, প্রত্যেকটা কলাম সাইজ কত করে? 2 করেছে। 3 করে। আচ্ছা, এখানে আমরা একটা যদি এখানে তো 4 করে হবে। কি বুঝি নেই। স্যার উনি বলতেছে 4 স্যার করে হবে না, 3টা কলাম 3 4 12। আচ্ছা, তো মনে করেন 3টা কলাম 4 করে। আচ্ছা আসতেছি। আচ্ছা, মনে করেন যে আমার একটা কলাম, মানে 3টা কলাম যদি সমান হয় তাহলে বাই ডিফল্ট সে নিজের সাইজে নিয়ে নেবে। তো মনে করেন আমি দিলাম কল এসএম, একটা কলাম দিলাম 6, কত দিলাম? 6, তাহলে আমার থাকলো কত? 6, আর একটা দিলাম 3, আরেকটা 3। আর একটা দিলাম 3, এইভাবে কলামটা নিতে হয়। তাহলে 6 3 9 3 12। দেখেন 6 কলাম কি একটু বড় হয়ে গেছে না? জি স্যার। তারপর এটা 3, এটা 3, মানে এইভাবে মেজারমেন্টটা নিতে হয়। আর যদি 4 কলাম লাগে, যদি আরেকটা কলাম নেন, আচ্ছা আমি 4টা কলাম নিলাম, তাহলে কি নিচে চলে আসছে না? জি স্যার। মানে 12টা ওভার হলেই কি হবে, কলামটা এক নিচে লাইনে চলে থাকবে আসবে। না, নিচের লাইনে চলে আসবে। এখন এই 4টাকে যদি এক লাইনে আনতে চাই তাহলে 4টাকে কত দিয়ে ভাগ করতে হবে? এগুলোকে 2 করে দিলে হবে, 3 পরের 3 গুলো করে দিলে 3 4 12 নাকি? এই যে 3 3 6 3 9 3 12। এখন রান করি, এটা হচ্ছে কলাম সিস্টেম। তার মানে এসএম দেওয়ার কারণ কি? কল তারপর এসএম দিছে যে। আচ্ছা, এসএম দেওয়ার কারণ কলাম সিস্টেম বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার বুঝছি। মানে আমার এক লাইনে, আমি যদি এক লাইনে টোটাল কলাম আনতে চাই তাহলে আমাকে ওই কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে। 12 দিয়ে। আচ্ছা, এখন এসএম কেন দিলাম আসেন দেখি কেন দিলাম। আচ্ছা, এখানে একটা অপশন আছে, এই যে দেখেন, এটা একটু পড়েন, বড় একজন দেখেন কে বুঝাইতে পারেন, এই টেবিলটা একটু পড়েন। এক্সট্রা স্মল, যেটা 576 এর 76 সর্বোচ্চ এবং এর কম পর্যন্ত আছে। তারপর স্মল, আচ্ছা, এটা কি? আমি একটু বোঝাই দিই। স্যার আমি বলি। আচ্ছা স্যার বলেন। এগুলো হচ্ছে উইড, স্যার উইডের মেজারমেন্ট এটা। মানে একটা এক্সট্রা লার্জ হচ্ছে আমাদের গোটা স্ক্রিনটার ইয়াটা নিচে আর কি। আর লার্জ হচ্ছে 992 পিক্সেল, এটা হচ্ছে আপনার কিছু পিক্সেল ছাড়ে দিয়ে মধ্যখানে থাকবে। আর তারপরে হচ্ছে 768 পিক্সেল, এগুলা মিডিয়াম। তো এটা অনেক ক্ষেত্রে ইয়ার ট্যাবের জন্য ব্যবহার হয় আর কি। আর স্মলটা তো 576, এটা মোবাইল স্ক্রিনের জন্য। মানে কলাম কলাম কল হচ্ছে একটা ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস, এটা ক্লাস মানে এটা যদি আমি দেই কিছু একটা মানে সিএসএস অটোমেটিক অ্যাপ্লাই হবে। আচ্ছা, এসএম হচ্ছে স্মল ডিভাইসের জন্য, মানে এসএম মানে এসএম এর শর্টকাট হচ্ছে, মানে স্মলের শর্টকাট হচ্ছে এসএম, মানে আপনার স্মল ডিভাইসের জন্য। আর মিডিয়াম হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে ট্যাব থেকে নিয়ে ল্যাপটপ পর্যন্ত, এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, মানে 720 পিক্সেল থেকে 950 পিক্সেল পর্যন্ত।
জি স্যার। আচ্ছা, আর আপনার কল এলজি হচ্ছে মানে লার্জ ডিভাইস, মনে করেন ধরেন ল্যাপটপ স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিন। আর আপনার 1140 থেকে রেস্ট অফ দা যত পিক্সেল আছে সবগুলো কি এক্সেল, এগুলো এক্সট্রা লার্জ। এটা প্রত্যেক ডিভাইসের জন্য, এখন আপনি কোন ডিভাইসের জন্য অ্যাপ্লাই করবেন সেই জন্য আমাকে কলামে বলে দিতে হয় যে আমি স্মল নিব নাকি মিডিয়াম নিব। জি স্যার। বুঝতে পারছি? আচ্ছা, এটা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তো চলেন প্রজেক্ট শুরু করি। স্যার ওটা অটো নেওয়া যায় না স্যার? কি অটো? মোবাইল ডিভাইসেও দিবে, কম্পিউটার বা ডেস্কটপও এগুলো হবে। তো অটোই কাজ করবে, জাস্ট ক্লাসের নাম দিবেন অটো কাজ করবে। কিভাবে অটো কাজ করবে দেখাচ্ছি। যেমন এসএম নিলেন না? জি। আচ্ছা, তো মনে করেন যে ছোট ডিভাইসে কয়টা কলাম থাকবে? ছোট ডিভাইসে 3টা করে। আবার এটাই কপি করলেন, আমার মিডিয়াম ডিভাইসেও লাগবে, তো ওখানে বললেন এমডি। আবার আপনার লার্জ ডিভাইসেও লাগবে, আবার ক্লাস নিলেন এলজি, এইভাবে। ও, সবগুলা এখানে তুলে ধরতে ঠিক হবে। আছে, মানে মিডিয়াম ডিভাইসেও পাবে, মিডিয়াম ডিভাইসে 3টা পাবে, মানে স্মলে 3টা পাবে, মিডিয়ামে 3টা, লার্জে 3টা, এইভাবে আপনারা দিবেন। ইজি সিস্টেম, জিনিসটা একই, কিন্তু এই জিনিসটা বাই ডিফল্ট কোন ডিভাইসে কাজ করবে? মানে আমার স্যার এই জিনিসটা কিন্তু মোবাইলে। এই জিনিসটা কিন্তু আমার মিডিয়াম ডিভাইসে কাজ করবে না। এই জিনিসটা শুধুমাত্র কোন ডিভাইসে কাজ করবে? মোবাইলের জন্য। মোবাইল। আর এই জিনিসটা কোন ডিভাইসে কাজ করবে? ট্যাবলেট। আর এই জিনিসটা ট্যাব স্যার। লার্জের জন্য। মানে প্রত্যেকটা ক্লাস তার সাইজ অনুযায়ী কাজ করবে। এমন না যে এই তিনটাই একসাথে চলে আসে, এরকম না। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, চলেন তাহলে আমরা আমাদের এই প্রজেক্টটা শুরু করি। আমাদের যে প্রজেক্টটা আছে আমরা এই প্রজেক্টটা ক্লোন করব। ওই সেম পিএইচপি টু এইচটিএমএল, এটাও ধরেন ওই রকমই। আগে আমরা এই টেমপ্লেটটাই আমরা ক্লোন করব, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা কি দিয়ে করতেছি? বুটস্ট্র্যাপ দিয়ে। বুটস্ট্র্যাপ দিয়ে। আচ্ছা, তো সবার প্রথম যেটা করতে হবে আমাকে, স্যার এই টেমপ্লেটটা কি পিএসডি ফাইল আছে আপনার কাছে? কোনটা ছিল কিন্তু এগুলো এই- হারাই গেছে। মানে ওই যে অনেক তাহলে স্যার একটু জেপিজি করে একটা স্ক্রিনশট নিয়ে পুরোটাই দিয়েন তো আমাদের ক্লাস। আপাতত এইভাবে করেন না, পিএইচডিটা একটু দেখাই দেবো। ওই পিএইচডি তেমন কিছু না, পিএইচডি হচ্ছে ওই ফটোশপ থেকে ওই যে আপনি জাস্ট এই কন্টেন্ট গুলা কপি করে নিয়ে আসবেন, আপনার ফন্ট ফ্যামিলিটা কপি করে নিয়ে আসবেন, আর ইমেজ গুলো কেটে নিয়ে আসবেন। এটাই পিএইচডির কাজ, আর তেমন কোনো কাজ নেই। বুঝতে পারছি? জি স্যার। পিএইচডিতে ওই ফটোশপে তেমন আহামরি কিছু নাই। ফটোশপে জাস্ট ওই ইমেজ গুলো আপনার মক আপ করা, মানে আপনার জাস্ট ইমেজ গুলো আপনি কেটে স্লাইস করে নিয়ে আসবেন, এটাই পিএইচডি। তো আপনি ওই টেমপ্লেট দেখে করেন বা পিএইচডি দেখে করেন, ওই কথা একই। আর টেমপ্লেট দিয়ে করলে একটা সুবিধা কি হয় যে আপনার বোঝা যায় যে কোনটা স্লাইড। আচ্ছা, ওটা আমি একটা ক্লাসে দেখাই দেবো। আপাতত এইভাবেই করেন যেভাবে করাচ্ছি। আর এটাও ধরেন পিএইচডি টু এইচটিএমএল, এটা ওই এমন কিছু না। ওই সেম আমরা ওই যে জিনিসটা ফটোশপ দেখে দেখে করতাম, ওইটাই কি দেখে করতেছি? টেমপ্লেট দেখে নাকি? এটা হচ্ছে একটা টেমপ্লেট। আমরা যেটা পিএইচডি দিয়ে করতাম সেটা আমরা কি দিয়ে করতেছি? টেমপ্লেট দিয়ে। ওই দুইটা একই জিনিস, মানে এমন বোঝেন না যে এটা কোনো পার্থক্য আছে। আচ্ছা, তো ডিজাইন করার জন্য যেটা করব আমি আচ্ছা, তো এখানে একটা ফোল্ডার নেই, ঠিক আছে? তো ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে এখানে বললাম, যেহেতু এখানে বললাম মাই পোর্টফোলিও নামে একটা নাম নিলাম, মাই পোর্টফোলিও।
ঠিক আছে। আচ্ছা, আর এখানে তিনটা জিনিস অবশ্যই করবেন। কি কি? প্রথমে আমরা একটা ইন্ডেক্স ফাইল নিব। ঠিক আছে, ইন্ডেক্স ফাইল সেটা ওপেন করি। আচ্ছা, টাইটেল কি বললাম? মাই পোর্টফোলিও। আচ্ছা, আমি কথা হচ্ছে এগুলো কেটে দিলাম কেন নাকি? জি স্যার। এগুলো কেটে দিলাম কারণ এইগুলো সাপোর্ট বুটস্ট্র্যাপ আমাকে অটোমেটিক দিবে, এই কারণে আমাকে দেওয়ার দরকার নেই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো মাই পোর্টফোলিও, আর তারপর আমরা তিনটা ফোল্ডার নেব। একটা হচ্ছে জেএস ফোল্ডার। জেএস ফোল্ডারে কি থাকবে আমার? জাভাস্ক্রিপ্ট, আচ্ছা, জেকিউটিভ। হ্যাঁ। প্লাগইন গুলো। তারপর একটা নেব সিএসএস ফোল্ডার। এখানে কি থাকবে আমাদের? সিএসএস ফাইল। মানে আমরা এখন থেকে এক্সটার্নাল সিএসএস এ কাজ করব। কিসে কাজ করব? এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, এক্সটার্নাল সিএসএস। আর এই সাইডের যতগুলো ইমেজ আছে, ঠিক আছে, এখন ওই ফটোশপ থেকে না কেটে এই যে আমি আমার এই টেমপ্লেট থেকে জাস্ট কপি করে নিয়ে আসি, এই আইএমজি। বা ডাউনলোড করেও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যে ইমেজগুলো আমি নিয়ে আসছি, দেখেন তো ইমেজগুলো কোনো প্রবলেম না বুঝতে, জাস্ট ইমেজ ফাইল, আর কিছু নাই। জি স্যার, প্রবলেম না। কোনো প্রবলেম বুঝতে, জাস্ট ইমেজ। যেটা কেটে নিয়ে আসতাম ওটা জাস্ট কি করে নিয়ে আসছি, ওই টেমপ্লেট থেকে কপি করে নিলাম। এতে সুবিধা হবে যে একটু তাড়াতাড়ি হবে আর কি, মানে ইমেজ ডাউনলোড করতে হবে, নাহলে ইমেজ আমরা ডাউনলোড করেও নিয়ে আসতে পারতাম নাকি। আচ্ছা, এইটা বুঝছি। জি স্যার, কপি করে নিয়ে আসবেন। কপি করে ইমেজগুলো নিয়ে আসি। আর খুব বড় ইস্যু না, আপনারা চাইলে অন্য ওই যে পিক্সবেক থেকে, এখান থেকে আপনারা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর যেটা আছে তাহলে জেএস এর জন্য জেএস ফোল্ডার, ইমেজ আর সিএসএস, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা ফাইল তৈরি করব জেএস এ। এখানে বললাম কি main.js, এটা ওপেন করে রাখলাম আমাদের কিসে, main.js। মানে এখানে আমরা আমাদের যে কোয়েরিটা লিখবো। আচ্ছা, নেক্সট আমরা আমাদের জন্য একটা সিএসএস ফাইল করব। কি ফাইল? সিএসএস। তো সিএসএস এর জন্য বলবো style.css। এখানে আমার সিএসএস ফাইল, মানে আমার HTML এ আমি কোনো সিএসএস অ্যাপ্লাই করব না। আমি যা সিএসএস অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব? এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, আর দুইটা ফাইল লিংক করায় দিই। আর একটা জিনিস মনে রাখবেন, কাজের ক্ষেত্রে যেটা করতে হবে, সিএসএস ফাইল অলওয়েজ হেডে রাখবেন। কোথায় রাখবেন? হেডে। তাহলে এখানে আমি লিংক করাচ্ছি। সিএসএস এর এক্সটার্নাল লিংক কিভাবে করে? একটা লিংক ট্যাগ, তারপর একটা অ্যাট্রিবিউট দিতে হয় রিলেশন, ঠিক আছে। রিলেশন কি? স্টাইল শিট। স্টাইল আর একটা অ্যাট্রিবিউট দিতে হয় টাইপ। টাইপ কি হবে? style.css। আর href কি হবে? কোন ফোল্ডারের ভিতরে আছে? সিএসএস, তারপর style.style। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল লিংক। এখন আমি যদি এখানে বলি বডি ব্যাকগ্রাউন্ড, কাজ করছে কিনা এমনি বোঝা যাবে। কাজ করছে। ওই সেম জিনিসই যেটা আমরা এই যে এখানে এই যে স্টাইল ট্যাগ দিয়ে ব্যবহার করতাম, ওই সেম জিনিসই এখন এটা আলাদা একটা সিএসএস ফাইলে ব্যবহার করব, একই জিনিস। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সিএসএস ফাইলের লিংক করলাম, আর জেএস ফাইলের লিংক করব আমরা বডি, এই যে বডি কোডের
আর এক্সটার্নাল সিএসএস এর টাইপটা বুঝলাম না স্যার। কি টাইপ টেক্সট স্ল্যাশ দিলে হয় না দিলে হয়, কিন্তু টেক্সট টাইপ উল্লেখ করাটা ভালো। আমি বলি এটা মানে মানে হচ্ছে লিংক করার সিস্টেম, সিএসএসটা। ঠিক আছে? এটা হচ্ছে এক্সটার্নাল লিংক করার সিস্টেম, মানে এগুলো দিতে হবে সহজ হিসাবে। না দিলেও কাজ করে, কিন্তু দেওয়াটা বেটার। কিন্তু আপাতত জাস্ট প্রাথমিক স্টেজের কারণে জাস্ট মনে রাখবেন যে এটা এক্সটার্নাল লিংক করার একটা সূত্র আর কি, নিয়ম। আচ্ছা স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, আর কেউ ভুল করবেন না, টাইপের মধ্যে আবার এই যে এটা বসা দিবেন না, যেভাবে করছি সোর্স ফাইলটা একটু দেখে নিন ভালো মতো। আর জাভাস্ক্রিপ্টটা আমরা অলওয়েজ কোথায় রাখবো? বডির ভিতরে। আর বডির ভিতরে রাখার কারণটা কি? স্যার শেষে রাখলে। আচ্ছা আমি বলি, আমার যখন আমি বলি আমার স্যার আমি বলি, হ্যাঁ বলো। সে ওটা হচ্ছে বোর্ডের নিচে, সবার নিচে রাখার কারণ হচ্ছে এই জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ফাইল আছে যেগুলো লোড হইতে অনেক সময় নিতে পারে। আমার ওয়েবসাইটটাতে কেউ লগ ইন করার পরে যেন ওয়েট করতে না হয়, আমার এই আগের এলিমেন্ট গুলো আগে শো করে জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল যদি লোড হইতে সময়ও লাগে তাহলে একটু পরে লোড হবে। ইউজার যাতে বুঝতে না পারে যে আমার সাইটটা সম্পূর্ণ এখনো লোড হয়নি, তার আগে ফার্স্ট মানে সাইটটাকে ফার্স্ট শো করানোর জন্য জাভাস্ক্রিপ্টের কোডগুলো নিচে দেওয়া হয়। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আপনি বললে ভালোই তো স্যার। আচ্ছা আমরা যখন একটা পেজ লোড দেই, দেখেন প্রথমে সাদা অংশ আসতেছে নাকি? যখন আমরা একটা পেজ লোড দেই তো তখন পেজটা প্রথম লোডিং নেয় হেড থেকে। কোথা থেকে? হেড থেকে। হেড থেকে। তারপর হেডটা লোডিং কমপ্লিট করে তারপর সে বডি ট্যাগে যায়। আর এত দ্রুত যায় যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু ফার্স্ট স্টার্টিং করে কোথা থেকে? হেড থেকে। হেড থেকে। তারপর কোথায় গিয়ে সে ধরে? বডিটা। আচ্ছা, তো এটা বুঝলাম হেড থেকে। এখন যদি হেডের মধ্যে যদি আমি স্টাইলও রাখি, জাভাস্ক্রিপ্টও রাখি, তো দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে আমার নেট ঠিক আছে, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট গুলো ওই যে দেখেন না, মানে সাদা হয়ে থাকে, শুধু লেখাগুলো আসে সাদা থাকে আর সবগুলো ভাঙা ভাঙা থাকে। এরকম কারো এক্সপেরিয়েন্স হয়েছে? জি স্যার। এক্সাম্পল নেই, ওই যে আমরা যখন বোর্ডের সাইডে যাই রেজাল্টের সময় কিরকম থাকে? সিএসএস থাকেই না, সাদা থাকে, অনেক সময় ভাঙা ভাঙা থাকে না? জি স্যার। তো দেখা যায় যে যদি আমি হেডের মধ্যে, কারণ হেডটা যদি আগে স্টাইলটা লোড করে না, তখন কি হয় যে পুরো সাইটটা সে লোড করে নিল, তারপর যখন বডিতে যায় তখন জাভাস্ক্রিপ্টটা লোড করে নিল। কিন্তু দুইটাই যদি একসাথে লোড করতে যায়, দেখা যায় যে ওয়েবসাইটটা ওই যে থাকে না, দুইটার মধ্যে একটা সংঘর্ষ। তো এই কারণে সংঘর্ষ এড়ানোর জন্য আমরা যেটা করি, হেডের মধ্যে আমরা সিএসএসটা লোড করাই, আর বডির মধ্যে কি লোড করাই? জাভাস্ক্রিপ্ট। এতে সুবিধা হচ্ছে কি সাইটটা আমার দ্রুত লোড হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তো প্রথমে কি কোনটা লোড হবে? হেড, তারপর বডি। বডি। আর না বুঝে থাকলে সেকেন্ড অপশন, যে আমরা হেডের মধ্যে শুধু সিএসএস এর এক্সটার্নাল ফাইলগুলো দেব, আর বডির মধ্যে সিএসএস এর মানে জাভাস্ক্রিপ্টের এক্সটার্নাল ফাইল দেব। সহজ হিসাব? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা আমাদের মেন ফাইলগুলো লিংক করাইলাম। আচ্ছা এখন আমরা আসি বুট। আমাদের কি লাগবে? একটা jQuery লাগবে নাকি? কি লাগবে? জি স্যার। এটা রান করার জন্য jQuery আচ্ছা লাগবে। jQuery এর জন্য আমরা যেটা করব, আমরা jQuery CDN ইউজ করব। কি ইউজ করব? সোর্স ফাইলের জন্য যেটা করতে হয়, jQuery এখান থেকে তো আমরা যে সোর্স ফাইল ডাউনলোড করি নাকি? জি স্যার। কিন্তু আমার লাগবে jQuery CDN। CDN কি? মানে যেটা অনলাইন লিংক। আচ্ছা CDN, তো আমরা এটা W3 স্কুলেরটা ভালো, মানে এখানে 2 ভার্সনের jQuery আছে, এটা মানে ভালো, খুবই প্রোডাক্টিভ, তো এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, মানে এই স্টার্টআপ যেটা, তাহলে আমরা কোনটা ইউজ করব? W3 স্কুল। কেন ইউজ করতেছি এটা বাদ দেন, কিন্তু জাস্ট মানে jQueryটা কোথা থেকে ইউজ করব? W3 স্কুল। WSL থেকে। এই যে CDN টা এটা না,
সিডিএনটা। এখানে মানে অনেক এই jQuery এর মধ্যে অনেক কিছু আমরা সাপোর্ট পাই, তো এই কারণে এটা ইউজ করি। আচ্ছা, তো এটা কপি করলাম। এখন এই লিংকটা কোথায় বসাবো আমরা? স্ক্রিপ্ট ফাইলটা কোথায় বসাবো? প্লাগইনের জন্য না, কিন্তু বডিতে কিন্তু কিন্তু এরা কোথায় বসাইতে বলছে? হেডে। এরা হেডে বসাই দেবে। আচ্ছা, আর যদি না বলতো তাহলে কোথায় বসাইতো? বডিতে বডিতে যারা বলছে যে হেডের মধ্যে বসাইতে, তো যেহেতু ওরা বলছে তাহলে আমরা কি করব, আমাদের মানে মনে রাখবেন স্ক্রিপ্ট ফাইল অলওয়েজ স্টাইলের নিচে বসে, তাহলে আমরা স্টাইলের নিচে দিয়ে দিলাম। সরি, স্ক্রিপ্ট সার্চে এই লিংকটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার যে কোয়েরিটা অ্যাড করছি। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার তৈরি করা স্টাইল শিট আর আপনার তৈরি করা জাভাস্ক্রিপ্ট শিট এটা অলওয়েজ নিচে থাকবে। এখন যতগুলো আমি স্ক্রিপ্ট ফাইল আনবো এর উপরে থাকবে, আর এখানে যতগুলো সিএসএস ফাইল রাখবো সেগুলো কোথায় থাকবে? এই স্টাইলের উপরে থাকবে। ঠিক আছে, যাতে করে আমার স্টাইলটাকে ওভাররাইড করতে পারে নাকি স্যার? মানে আমি যে ফরম্যাটে সাজাচ্ছি ওই ফরম্যাটে সাজাইলেই হবে। অনেকে হয়তো বুঝছেন কেন কি কারণে, তো যা কারণ বাদ দিয়ে সাজাই, মানে এটা হচ্ছে সিস্টেম সেটিং রুল, ধরেন একটা নিয়ম বা সহজ হিসাব। আমি কেউ যদি কোশ্চেন করেন HTML ট্যাগ এমনে না দিয়ে এমনে হয় না কেন, নাকি? আর এই কোশ্চেনের কোনো অ্যানসার আছে আমার কাছে? না স্যার। আমি যে বানাইছে তাকে জিজ্ঞেস করেন, আমি কি জানি। ঠিক আছে, তাহলে এখন এটার কারণটা কি? কারণ কি এটা আমি বলতে পারবো যে বানাইছে, মানে এটা ধরেন রুল। ঠিক আছে, তো এটাও যেটা করতেছি ধরেন একটা নিয়মের অন্তর্গত, আর আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নেই। কিন্তু যেগুলো বোঝা যাচ্ছে একটু লিখে রাখতে পারেন। আচ্ছা, নেক্সট এখন আমরা আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপ অ্যাড করব। তো বুটস্ট্র্যাপ অ্যাড এর সহজ সিস্টেম দেখাইছি, কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দেখাতে চাচ্ছি। আচ্ছা, মাই পোর্টফোলিও, দুইটাই মাই পোর্টফোলিও হয়ে গেছে, তো টাইটেলটা চেঞ্জ করে দিই, ব্যাচ 1 পোর্টফোলিও থেকে। জি স্যার। একটু টাইটেলটা ঠিক আছে। ওকে, আচ্ছা এখন বুটস্ট্র্যাপটা অ্যাড করি। তো বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য বুটস্ট্র্যাপ, আচ্ছা তো এখন আমরা 4.0 ভার্সন ইউজ করব। তো আমরা প্রথমে ভার্সনটা নিয়ে নিই। আচ্ছা, এখানে যাই, অল ভার্সন 4.0। এত কম কেন ইউজ করতেছি এটা পরে বলবো, আপাতত ইউজ করি 4.0। যেটার পর এই এখানে প্রথমে যেটা আছে এই যে সিডিএন লিংকটা, নাকি কি লিংকটা? সিডিএন। এটা কিসের লিংক? সিএসএস লিংক কোথায় যাবে? আমার হেডের উপরে, নাকি? আচ্ছা, এটা কপি করলাম। কপি করার পর ঠিক আমার স্টাইল যেটা, এটা হচ্ছে আমার ফাইল, আমার ফাইলের উপরে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আগে একটু বুঝি কোনটা কি কারণে অ্যাট্রিবিউট গুলা। আচ্ছা, তো আমরা দেখতেছি লিংক রিলেটেড স্টাইল শিট, মানে এটা হচ্ছে মানে বোঝানোর জন্য যে এটা হচ্ছে একটা স্টাইল শিট মানে সিএসএস ফাইল। আচ্ছা, এইচআরইএফ তো বুঝছি যে এটা কিসের জন্য? অনলাইন বুটস্ট্র্যাপ সাপোর্টের জন্য, নাকি? জি স্যার। আচ্ছা, কিন্তু ইন্টিগ্রিটিটা কি এটা কে বলতে পারবে? নিশ্চয়ই দেওয়ার তো কোনো কারণ আছে, এমনি তো দেয়নি, শুধু এই পর্যন্ত দিয়ে তো কাজ হয়ে যেত। তাই এই অ্যাট্রিবিউট গুলো দেওয়ার কারণটা কি জানি না। জানেন না? আচ্ছা, লিখে রাখেন, খুবই ইম্পর্টেন্ট। ইন্টিগ্রিটি এটা হচ্ছে সিকিউরিটির জন্য। কিসের জন্য? সিকিউরিটির জন্য। মানে দেখা যায় যে অনেক কিছু ডিজাইন টুলটা সফটওয়্যার দিয়ে ক্র্যাক করে নিয়ে নেয়, মানে কিছু কিছু টুলস আছে যেটার মাধ্যমে আপনার যে কোনো ডিজাইনটা ক্র্যাক করে নামানো যায়।
তা এইসব সিকিউরিটির কারণে দেখা যায় যে ডিজাইনটা ক্র্যাক করে নামে, কিন্তু সবগুলো নামে না, কিছু কিছু ফাইলগুলো হাইড করে থাকে। তো এগুলো হচ্ছে সিকিউরিটির জন্য এই অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়, কি ইন্টিগ্রিটি। মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো লিংকের মধ্যে ইন্টিগ্রিটি কেন ইউজ করা হয়? সিকিউরিটির জন্য। সিকিউরিটির জন্য, যাতে কোনো টুলস দিয়ে যাতে ডিজাইনটা কি করতে না পারে, ক্র্যাক না করতে পারে, ক্র্যাক মানে নামাইতে না পারে। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট আছে ক্রস অরিজিন। কি ক্রস অরিজিন? ক্রস অরিজিনের কাছ থেকে নো আইডিয়া নাকি? জি স্যার। আচ্ছা, ক্রস অরিজিনের কাজ হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্টের জন্য, মানে সবগুলো ব্রাউজারে যাতে সমান সাপোর্ট পায়। বুটস্ট্র্যাপ ইউজ করলে দেখা যায় যে সব ব্রাউজারে মানে সমানভাবে সাপোর্ট পায়। তো ইন্টিগ্রিটি কেন ব্যবহার করা হয়? সিকিউরিটির জন্য। আর এটা কেন ব্যবহার করা হয়? ক্রস ব্রাউজার। এগুলো জানতে হবে, আমরা ওই ধাম করে বসায় দিলাম, এগুলো জানলামই না। আচ্ছা, তারপর বলতেছে কি জাভাস্ক্রিপ্ট বসাইতে হবে। কি বসাইতে হবে? জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট। তাহলে জাভাস্ক্রিপ্ট বসাই, কপি করি। তো জাভাস্ক্রিপ্ট কোথায় বসাবো? ওই যে ওরা ওই যে বলেই দিতে, দেখেন সুন্দর করে বলে দিতে, স্ক্রিপ্ট নিয়ার দ্য এন্ড অফ ইওর পেজেস, বডির উপরে, মানে বডি ক্লোজিং এর উপরে। তাহলে বডি ক্লোজিং এর উপরে বসাই দেই। বসাইছি। এই এখানেও আছে এই যে ক্রস অরিজিন। ক্রস অরিজিনের কাজটা কি? সব ব্রাউজারে সাপোর্ট করবে, সব ব্রাউজারে সাপোর্টের জন্য। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা কি jQuery ফাইলটাকে এখানে নিছিলাম আরেক জায়গা থেকে? না স্যার। এই যে ও jQuery মিন। নিছিলাম স্যার এটা। নিছিলাম। আচ্ছা, তাহলে এখানে ওই প্রথমটা হচ্ছে ওই যে বুটস্ট্র্যাপের jQuery, যেহেতু অলরেডি আমি আরেক জায়গা থেকে jQuery ফাইল নামাইছি, তো আমার এটা দরকার নেই, এটা আমি কেটে দিলাম উপরেরটা। জাস্ট রাখবো কোনটা? যে দুইটা। এটা কেন কাটলাম বুঝতে পারছি? জি স্যার। মানে উপরের ফাইলটা ছিল jQuery সাপোর্টের জন্য, কিন্তু jQuery সাপোর্টের জন্য আমি আরেক জায়গা থেকে নিছি নাকি, মানে ম্যাটেরিয়ালস বুটস্ট্র্যাপের না নিয়ে আরেক জায়গা থেকে নিছি, সহজ হিসাব। ওকে স্যার। আচ্ছা, এখন লেটস চেক কাজ হয়েছে কিনা। বাটন আচ্ছা, রান করি। কাজ করছে? জি স্যার। জি স্যার। সাকসেসফুল আমার বুটস্ট্র্যাপ নাকি। এটা হচ্ছে আমার। আর এই যে আমি স্টার্টিং করলাম, এটাকে বলা হয় স্টার্টার টেমপ্লেট। কি বলা হয়? স্টার্টার টেমপ্লেট। মনে করেন যে আমি আরেকটা প্রজেক্ট করব। কি করব? আরেকটা প্রজেক্ট করব। আমি বারবার কি এইভাবে লিংক জয়েন করব, নাকি আমার জাস্ট আগে থেকেই করা আছে, আমি এখান থেকে কাজ শুরু করব? এখান থেকে কাজ শুরু করবো স্যার। তাহলে আমরা কি এটা করতে পারি? জি স্যার। জি স্যার। আরেক থেকে তাহলে আমরা এই ফাইলটা সেভ করে রাখতে পারি ইন্ডেক্স। ঠিক আছে, তো মনে করেন যে পুরো ফাইলটা এভাবে জিপ করে রাখতে পারি আমরা। যদি অন্যান্য প্রজেক্টে আমার কাজে লাগে, তাহলে আমি এখান থেকে জিপ এক্সট্রাক্ট করে আমি কাজ করলাম নাকি। এই যে এটা কোনো জায়গায় আমি সেভ করে রাখতে পারি। এখন যদি নতুন কোনো প্রজেক্টে কাজ করি, আমার এই অলরেডি এই লিঙ্কগুলো সবগুলো রেডি নাকি। জি স্যার। এটাকে বলা হয় স্টার্টার টেমপ্লেট। মানে স্যার এক ধরনের টাইপোগ্রাফি। হ্যাঁ, স্টার্টার টেমপ্লেট বলে দিলাম। তো যার নেক্সট প্রজেক্ট হলে এটি জিপ খুলে আমি কাজ শুরু করলাম। বারবার আমি এই যে লিংক করাবো নাকি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, আসি। এখন আমরা ডিজাইন শুরু করব এই পার্টটা। আচ্ছা, প্রথমে কি দেখতে পাচ্ছেন বলেন তো?
স্লাইডার একটা স্লাইড হচ্ছে, তারপর একটা লেখা স্লাইড হচ্ছে নাকি, তারপর এই দুইটা বাটন আছে নাকি। জি স্যার জি স্যার আচ্ছা 1 মিনিট আমি আসতেছি। আচ্ছা শোনা যাচ্ছে? জি স্যার আচ্ছা তাহলে আমরা এখানে একটা প্লাগইন দেখতেছি নাকি। এখন বুটস্ট্র্যাপ মানেই হচ্ছে প্লাগইন, জাস্ট প্লাগইন ইউজ করেন, কাজ করে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের প্লাগইন নিয়েই কাজ। আচ্ছা তো প্রথম হচ্ছে আমার প্লাগইনের নাম জানলে আমি আমার বুটস্ট্র্যাপে কাজ করে নিতে পারবো। তো আমার প্লাগইনের নামটা কি? প্লাগইনের নাম আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দিব প্লাগইনের, যে বর্তমান কি কি প্লাগইন সাপোর্ট হয় এগুলোর নাম জানলে আর প্লাগইন কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় সেগুলো শিখতে পারলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা তো এই যে আমরা একটা স্লাইড দেখতেছি, সেটাকে ঠিক আছে, সেটাকে বলা হয় আপনার সুপার স্লাইড। কি বলা হয়? সুপার স্লাইড ঠিক আছে, সুপার স্লাইড, ঠিক আছে, সুপার স্লাইড একসাথে। আচ্ছা এই যে আর ম্যাক্সিমাম প্লাগইন গুলো পাবেন গিটহাব থেকে বা অন্য কোনো সোর্স থেকে। তো এই সব প্লাগইন এই যে গিটহাবে দেওয়া থাকে, তো গিটহাব থেকে আপনারা ইউজ করতে পারেন। এই যে গিটহাব সুপার স্লাইড, তাহলে এরকম একটা প্লাগইনকে বলা হয় সুপার স্লাইড। তাহলে আমরা ওই প্লাগইনে যাই, মানে ওই গিটহাবে গেলাম, যাওয়ার পর আর এখানে প্রথম যেটা করতে হয় ফাইল ডাউনলোড করতে হবে, আর এখানে নিয়ম কানুন দেওয়া আছে কিভাবে ইউজ করব না করব। এই প্লাগইন যেভাবে করছিলাম না, মনে আছে? জি স্যার সেইভাবে প্রথমে যেটা করবো এটা ডাউনলোড করে নেব। ফার্স্ট হচ্ছে আমাদের ডাউনলোড, এর উপরে কোনো কথা নেই। তাহলে প্লাগইনটা ডাউনলোড করি। এখানে কি সাইন ইন করতে হবে? কি করতে হবে? না না সাইন ইন না, আমি কি সাইন ইন করছি? তাই না? এই দেখেন সাইন ইন করা আছে। না স্যার। আচ্ছা তাহলে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন যদি আমি ফাইলে ঢুকি, আচ্ছা এখন আমি বুঝবো কেমনে কোনটা? বুঝার কোনো ওয়ে আছে? তার আগে আমি বুঝবো কেমনে যে কোন স্লাইডারটা ব্যবহার করতে এই আমি এখানে? দিয়ে আপনি যে প্রথমে কি নাম দিলাম? একটা স্লাইডারের নাম দিলাম, কি নাম দিলাম? সুপার সুপার স্লাইড, মানে এরকম এরকম স্লাইডার হচ্ছে কি সুপার স্লাইড। এটার কনসেপ্ট মাথায় ঢুকছে? জি স্যার আর আরো যে স্লাইডার, এটা কিভাবে আসবে আস্তে আস্তে নাকি? মানে একটা স্লাইডার দিয়ে তো সবগুলো জেনে যাবেন না, যাবেন? না স্যার, মানে কোন স্লাইডারটা চেনার ট্রিকটা তাহলে একটু বলে দিন। ওটা লাস্টে বুঝে যাবেন। আগে প্রজেক্ট কমপ্লিট হবে তো দেখবেন অনেকগুলো স্লাইডার নিয়ে কাজ করতেছেন, তো অনেকগুলো স্লাইডারে কাজ করার পর তারপর আরেকটা প্রজেক্ট করব, এখানে অনেকগুলো স্লাইডার নিয়ে কাজ করব। তো যখন ম্যাক্সিমাম 12-15টা স্লাইডার যখন যে করে প্লাগইন নিয়ে কাজ করব, তখন একটা কনসেপ্ট থাকবে আলাদা, দেন অটোমেটিক চিনে যাবেন যে কোন স্লাইডার কোনটা। ওকে স্যার। আমি কি কোনো কোড করছি না, দেখি জাস্ট নামের ভিত্তিতে সার্চ করে নিয়ে আসছি? নামের ভিত্তিতে তাহলে এটা জানলাম এটা একটা সুপার। জেনে গেলেন যে এরকম একটা স্লাইড দেখতেছেন, লেখা নাই যে স্লাইড, ব্যাকগ্রাউন্ড যে স্লাইড হচ্ছে এটাকে বলা হচ্ছে কি সুপার স্লাইড। তো সুপার স্লাইড আমি ডাউনলোড করলাম গিটহাব থেকে, ম্যাক্সিমাম গিটহাবেই পাবেন। তো ডাউনলোড করলাম, তো একটা স্লাইডের নাম মনে রাখবেন, এটা হচ্ছে একটা jQuery প্লাগইন। তো এটা ডাউনলোড করলাম। এখন কথা হচ্ছে যে এতগুলো ফাইলের মধ্যে আর এখানে লেখাও নেই যে কোনটা ইউজ করব। কিছু লেখা আছে? লেখা নেই। আচ্ছা তাহলে ইউজ করার সিস্টেম হচ্ছে, মানে এটা হচ্ছে ডিফল্ট নিয়ম। যদি কোনো আপনি প্লাগইন নামান, দুইটা ফোল্ডার এটা লিখে রাখতে পারেন, দুইটা ফোল্ডার খেয়াল করবেন। আচ্ছা এই সেকশনে আমাদের নামটা কি? সুপার স্লাইড সেকশন। আচ্ছা সুপার স্লাইড সেকশনে আমরা কাজ করতেছি। আচ্ছা তো যে কোনো একটা গিটহাব থেকে যদি কোনো প্লাগইন নামান, তো প্লাগইনের মধ্যে এখন অনেকগুলো ফাইল, এখন কোন দুইটা ফাইলকে প্রায়োরিটি দিবেন? তো প্রথম প্রায়োরিটি দিবেন আপনারা প্রথম প্রায়োরিটি থাকবে এই ফোল্ডারটাকে।
কি ফোল্ডার? ডিস্ট। তারপর প্রায়োরিটি দেবেন এই ফোল্ডারটাকে। নামটা কি? লিভ কোন দুইটা ফোল্ডারকে প্রায়োরিটি দিবেন? ডিস্ট আর লিভ। আচ্ছা, তো যদি ডিস্টের মধ্যে আপনার ফাইলগুলো পেয়ে যান তাহলে লিভের দরকার নেই। কি বললাম? জি স্যার। যদি ডিস্টের মধ্যে ফাইলটা পেয়ে যান তাহলে কার দরকার নেই? লিভের অনেক সময় দেখবেন যে অনেক প্লাগইনে এই ফোল্ডারটাই নেই। যদি এই ফোল্ডারটা না থাকে তাহলে কোন ফোল্ডারে আপনি কি আপনার ফাইল খুঁজবেন? লিভ। এইটুকু বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন এই প্লাগইনে আসি। দেখেন তো এখন আমরা কোন ফোল্ডারে যাব বলেন তো? লিস্টটাই অবশ্যই। মানে প্রথম প্রায়োরিটি কোন ফোল্ডারে থাকবে? ডিস্ট। লিস্ট। আর লিভের আমার দরকার নেই, কিন্তু যদি ডিশ না থাকতো তাহলে কোথায় যেতাম? লিভ। লিভ অথবা লিভস, ওই যাই হোক, এস দিয়ে দিই। তাহলে আবার বলবেন যে স্যার এখানে এস ছিল না দেখে ঢুকিনি। আচ্ছা, লিভস। তাহলে প্রথমে আমরা ডিস্টে, তো ডিস্টে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি। তো দেখেন এখানে যে করে ফাইল আছে সুপার স্লাইড মিন জেএস, মানে দুইটা আছে, একটা স্লাইড জেএস একটা মিন জেএস। আমরা কোনটা ইউজ করব? মানে এখানে বলা হচ্ছে যে কোনো একটা ইউজ করতে পারেন, হয় জেএস নাইলে মিন জেএস। মিন জেএস মানে বোঝাচ্ছে যে ছোট ফাইল, আর জেএস মানে বোঝাচ্ছে বড় ফাইল। আবার এখানে সিএসএস ফাইলও দিয়ে দিছে। দুটোতে পার্থক্য কি স্যার? দুইটা পার্থক্য, একটা হচ্ছে বড়, ঠিক আছে? তাহলে আমরা সবসময় ছোটতেই থাকবো। আমরা অলওয়েজ ছোটটা ইউজ করব, কারণ ছোটটা হচ্ছে 8 কেবি আর বড়টা হচ্ছে 15 কেবি। তো ছোটটা ইউজ করাই বেটার। বড় ফাইল ইউজ করা হয় কখন? যদি আপনি ওই ফাইলে যদি কোনো কিছু কাস্টমাইজ করবেন, সেই ক্ষেত্রে বড় ফাইল ইউজ করা। আর যদি কাস্টমাইজ না করবেন, শুধু লিংক করে কাজ চালাবেন, তাহলে ওইটার জন্য ছোট ফাইল। বুঝছি? জি স্যার। আচ্ছা, জেএস ফাইল, তাহলে মিন জেএস, তাহলে কপি করলাম। কপি করে কোথায় রাখবো আমি? আমার যেহেতু জেএস ফাইল কোথায় রাখবো? জেএস ফোল্ডারে রাখছি। আচ্ছা, আবার বলছে যে স্টাইলও লাগবে, তাইলে স্টাইলটা গেলাম সুপার স্লাইড ডট সিএসএস। এটা কপি করে কোথায় রাখবো? সিএসএস ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, রাখলাম। আচ্ছা, এখন লিংক করাবো। তো লিংক করাই। আমার বাদবাকি লিংক আসবে বাই ডিফল্ট কোথায়? উপরে লিংক রিলেটেড স্টাইল শিট। এটা হচ্ছে নিয়ম, টাইপ টেক্সট সিএসএস href, এই যে সিএসএস, তারপর স্টাইল.css। অনেক সময় নাম আসে না, না আসলে যেটা করতে হবে superslide.css, ঠিক আছে? আচ্ছা, আর আমরা এইভাবে চেক করে নিতে পারি যে আমাদের ঠিক আছে কিনা। কন্ট্রোল ইউ, এই যে সুপার স্লাইড ঠিক আছে নাকি? আচ্ছা, এখন কি? হ্যাঁ, কেউ কিছু বলছেন? স্যার আচ্ছা, তারপর ওই যে স্ক্রিপ্ট ফাইলটা লিংক করাবো। স্ক্রিপ্ট মানে সিএসএস, যত নতুন সিএসএস আসবে সবগুলো উপরে, আর যত নতুন নতুন জাভাস্ক্রিপ্ট আসবে সবগুলা উপরে। script js স্ল্যাশ, এখানেও আসে না। কেন আসে না এটার কারণ আমি জানি না, কিন্তু অনেক সময় আসে, অনেক সময় আসে না। কারণ মন মর্জি, ইচ্ছা না আসলে নাই। ডট জেএস। আচ্ছা, এটাও একটু চেক করে নেই। আচ্ছা, সুপার স্লাইড ঠিক আছে, ওকে। তাহলে দুইটা লিংক কি আমাদের সাকসেসফুল নাকি? আচ্ছা, তাহলে এটা কেমনে ইউজ করতে হবে আমার জানা নেই, জানা আছে? এখন গিটহাবে একটু পড়লেই জানা যাবে। আচ্ছা, এখানে বলছে কি সুপার স্লাইড ইউজেস, ঠিক আছে? এই ইউজেস, তো কি বলছে? এই যে এই জিনিসটা কপি করলেই হয়ে যায় নাকি? প্রথমে কি করতে হবে? এটা মেনুতে মানে পেস্ট করতে হবে। আচ্ছা, কথা হচ্ছে যে প্রথম হচ্ছে যে কোনো আপনার স্লাইড ইউজ করলে আগে মার্কআপটা খুঁজবেন। কি খুঁজবেন? মার্কআপ কাকে বলে? এটা একটা ল্যাঙ্গুয়েজ মার্কআপ। ল্যাঙ্গুয়েজ HTML খুঁজবেন। কি খুঁজবেন?
HTML আমরা আগে দেখি যে HTML আছে কিনা একটু নিচে যাই প্রথম প্রথম কথা হচ্ছে যে ফাইল ডাউনলোড করলাম লিংক করলাম তারপর দেখবো যে কোনো HTML মার্কআপ আছে কিনা আমি আগে খুঁজতেছি জানেন তো কোনো HTML মার্কআপ আছে কিনা এই যে দেওয়া আছে তাহলে এখানে কি বললো যে এই মার্কআপটা ইউজ করতে মানে দুইটা মার্কআপ দিয়েছে একটা হচ্ছে বড় করে আর একটা হচ্ছে কি ছোট আকারে এখন আমরা যে কোনো একটা ইউজ করতে পারি এখন আমার যদি একটু স্লাইডিংটা একটু বড় হয় তাহলে আমরা একটু বড় ইউজ করব আর যদি ছোট হয় তাহলে আমরা দুইটাই ইউজ করে দেখতে পারি যদি ছোটতে কাজ হয়ে যায় তাহলে ছোটটা ইউজ করব আর যদি ছোটতে কাজ না হয় তাহলে কোনটা ইউজ করব তাহলে আগে এটা ট্রাই করে দেখি নাকি কপি করলাম কপি করে এখন এটা ডাইরেক্ট আর এটা কোথা থেকে আনছে এটা তো বুঝতে পারছি নাকি ডাইরেক্ট বসায় দিলাম আর ইমেজগুলো এগুলো তো ফেক এগুলো কাজ করবে না এগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত তাহলে কি মার্কআপ কে বসাইছি জি আচ্ছা এখানে মার্কআপের আইডিটা কি স্লাইডস জাস্ট এটা ফোকাস করবেন কেমনে কি করতেছি প্রথমে মার্কআপ নিলাম মার্কআপের পর এখন আমি যে কোয়েরিটা ইউজ করব এই যে এই স্লাইড এটা কি সিলেক্টর নাকি তাহলে এটা কপি করলাম কপি করে আমি আমার কোথায় যাব মেইন জেএস তাহলে সিএসএস যা যে কোয়েরির সূত্রটা কি document.ready আসুন তারপর জাস্ট এখানে বলে দেই কি স্লাইড আমাদের সুপার স্লাইড কমেন্টস দিয়ে দিলাম আর একটা সেমিকোলন লাস্ট অনেক সময় সেমিকোলন দেয় না কিন্তু এটা মনে করে দিয়ে দিবেন তাহলে আমার স্লাইডটা কি হবে সুপার স্লাইড নাকি আচ্ছা এখন এটা কাজ করতেছে কি করতেছে না কিভাবে বুঝবো কিছু এই যে কাজ করতেছে এই দেখছেন পেজ ইনিশিয়েশন চলে আসছে না দেখতেছেন জি স্যার পেজার আসছে পেজার চলে আসছে পেজার আচ্ছা তাহলে এখন কি করতে হবে ইমেজগুলো অ্যাড করলে তো হয়ে যায় নাকি জি স্যার তাহলে ইমেজ তাহলে কি কি ইমেজ অ্যাড করব এই যে স্লাইড 1 স্লাইড 2 আর স্লাইড 3 তাহলে এই তিনটা ইমেজ অ্যাড করে দেই তাহলে এখানে বললাম img/slide1 slide 1 তারপর slide 2 তারপর slide 3 নাকি আচ্ছা রিলোড দেই ওই যে অরুণের মতো আমারও সমস্যা কি সমস্যা একটা ইমেজ আসছে শুরু করতেছ না আচ্ছা শো করতেছে না এটা কারণ হচ্ছে আচ্ছা দেখি তো তিনটা দিলাম স্লাইড 1 জেপিজি তো আমি যদি ইমেজে গিয়ে দেখি আচ্ছা এখানে আমার আছে স্লাইড 1 জেপিজি আছে কিন্তু বাদবাকি দুইটা কি আছে জেপিজি জেপিজি তাহলে এটা জেপিজি করে দেই ঠিক আছে জি স্যার মানে এটা অটো স্লাইড হবে না অটো স্লাইড দিতে হবে তারপর হবে কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে এই যে স্লাইড হবে স্যার এই জিনিসটা ম্যানুয়ালি না করে জাস্ট প্লাগইন অ্যাড করে দিছি চলে আসছে না জি স্যার এটা বুঝছি তাহলে আগে জি স্যার আচ্ছা আর না হইলে যে জাস্ট ভিডিওটা দেখে দেখে কিভাবে কি করছি একটু দেখলেই হয়ে যাবে সমস্যা নেই টেনশনের কিছু নাই প্রথম একটু লাগে আর শুধু দেখলেই বুঝবেন তাইলে তো আপনি তো আমার জায়গায় থাকবেন আপনার থেকে আমার কোর্স করতে হবে আচ্ছা তারপর আসছে দেখেন বলে দিছে কি কি অপশন আছে স্যার একটু উইড একটা কন্ট্রোল করা যাবে না কোনটা স্লাইডারে কি উইড হ্যাশ হ্যাঁ করা যাবে
কিন্তু যেহেতু এখানে নাই তাহলে আমার দরকার আছে আমি ইমেজের সাইজ কমাই দিতে পারি, সিএসএস থেকে ফন্ট সাইজ ছোট করে দিতে পারি, কিন্তু এখন আমার মেন টার্গেট কি ক্লোন করতেছি না, সেই কারণে ফুল ইমেজ। আর ইমেজের সাইজও দেখেন, বড় বড় ইমেজ আছে, এই যে দেখেন উইড হচ্ছে 3500 মতো প্রত্যেকটা স্লাইডের। আবার এমন নিয়ম না যে 500 উইডের একটা ইমেজ নিয়ে নিলেন অল্প একটু আসছে, উইডটা দেখবেন বড় বড়, মানে এইসব ফুল স্লাইডারের ক্ষেত্রে মানে হচ্ছে ফুল ইমেজ স্লাইডার, ঠিক আছে। আমাদের তো আরো আছে দেখেন, বড় ইমেজেরও আছে, এই যে ছোট ইমেজেরও আছে, সব মিলে আছে, এই যে দেখেন, ঠিক আছে। আবার দেখেন এখানে এই ইমেজগুলো আছে, মানে সব মিলে আছে নাকি। তো কোন জায়গায় ছোট ইমেজ ইউজ করবো, কোন জায়গায় বড়, তো যেখানে বড় লাগতেছে সেখানে বড়টা ইউজ করলাম। আর কিভাবে ইউজ করলাম, জাস্ট দিয়ে দিলাম, ইমেজগুলো বাই ডিফল্ট সাইজে চলে আসছে নাকি। আচ্ছা এখন আগাই। এখন আমার স্লাইডারে একটা প্রবলেম কি, স্লাইডার অটোমেটিক স্লাইড হচ্ছে না, আর দ্বিতীয়ত মনে করেন যে এখানে যে একটা পেজার অপশন আছে, ঠিক আছে, পেজার অপশন আছে, কিন্তু এখানে কি কোনো পেজার অপশন আছে? নাই এখানে নাই। আচ্ছা, তো গিটহাবে বলে দিয়েছে যে আপনি এই যে কিছু চেঞ্জ করতে পারেন যদি চান, এই যে এই অপশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন, মানে আপনি স্লাইড অটোমেটিক দিতে পারেন, অ্যানিমেশন দিতে পারেন, মানে এই আপনার ফাংশনগুলো আপনি ইউজ করতে পারেন। তো ফাংশনগুলো ইউজ করব কেমনে, এই যে ফাংশন ইউজ করার সিস্টেম যেটা আমরা সাইকেল শিখছিলাম, এই যে এখানে কি দেব, কার্লি ব্র্যাকেট নাকি। আচ্ছা, কার্লি ব্র্যাকেটে প্রথমে দেব কি অ্যানিমেশন। আর অ্যানিমেশন কোথায় পেলাম, এই যে পাইছি অ্যানিমেশন, জি স্যার, অ্যানিমেশন স্লাইড। হ্যাঁ, তারা দিছে স্লাইড, স্লাইডের জায়গায় আরো আছে, আমি এই যে, কিন্তু এখানে ওরা ইউজ করছে ফ্রেড, ইউজ করছে ফ্রেড। আচ্ছা, আরেকটা ইউজ করব প্লে, ইউজ করব প্লে 1000 মানে 1 সেকেন্ড। আচ্ছা, প্লে পাইলাম কই, এই যে প্লে বাই ডিফল্ট কত দিছে 0, মানে বোঝানোর জন্য এটা সেকেন্ড, কিন্তু হয়তো এখানে আমরা পড়ে নাও বুঝতে পারি, কিন্তু জাস্ট বোঝাই দিচ্ছি। আচ্ছা, যদি প্লে দিই এখন দেখেন আমার স্লাইড হবে অটোমেটিক, এই যে স্লাইড হচ্ছে এক এক সেকেন্ডে, এই যে প্লে দেওয়ার কারণে কি হচ্ছে, অটোমেটিক স্লাইড হচ্ছে না। জি স্যার। আচ্ছা, জি স্যার। আর এখানে একটা অপশন আছে কি পেজিনেশন নাকি। জি। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, পেজিনেশন ট্রু, কিন্তু আমি যদি না চাই কি করতে হবে, ফলস। তাহলে আমি কমা দিয়ে কি বললাম, পেজিনেশন কি ফলস। জিনিসটা কি স্যার? প্রেজেন্টেশনটা কি আছে? পেজার থাকবে না এখানে। পেজার থাকবে না, ওই পেজারকে পেজিনেশন বলা হয়। পেজার ও আচ্ছা স্যার। পেজিনেশন আছে, পেজিনেশন। জি স্যার, শুনে গেছে। আচ্ছা, তো এখানে যে আরো আছে, এগুলো পরে পরে মানে বলে দিছে যে অ্যানিমেশন স্পিড নরমাল দিবেন না ফাস্ট দিবেন, ঠিক আছে, এগুলো পরে পরে আপনারা করতে পারেন। আচ্ছা, এইটুকু কমপ্লিট হয়েছে স্লাইডার পার্টটা। জি স্যার। এখানে স্পিড, এখানে মনে হয় যে কিছু কম দেওয়া আছে, এখানে একটু লেট হচ্ছে, তো আমার ওই স্পিডটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে দেখেন একটা ডার্ক, আর আমারটা হচ্ছে কি একটা একটু লাইট আছে নাকি। জি স্যার। আচ্ছা, একটু বেশি ফাস্ট হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এখন ঠিক আছে। আচ্ছা, এখন কি করবো, এই যে বাটন গুলা নাকি। জি স্যার। আচ্ছা, তো আমরা দেখবো বাটনের যদি ওরা মার্কআপ থাকে তাহলে ওদের মার্কআপ ইউজ করবো, আর যদি ওদেরটা না থাকে তাহলে কি করবো, আমরা বানাবো স্যার বাটন, তাহলে নিজেরা বানাবো। আর যদি ওদেরটা পেয়ে যাই তাহলে কি দরকার আছে, তাহলে দরকার নেই। দরকার নেই। আচ্ছা, আসেন দেখি ওদেরটা আছে কিনা, ওই একটু খুঁজতে হয় আর কি। আচ্ছা, ইভেন্টস মার্কআপ, তাহলে আমরা একটু মার্কআপে যাই, এখানে তো নাই, এখানে আছে না স্যার। আচ্ছা, নিচে গিয়ে দেখি, জান তো এখানে পাওয়া যাচ্ছে কিনা। এই দেখেন পাওয়া গেছে, এতটুকু দেখা যাচ্ছে।
জি স্যার। এই দেখেন আর একটা তৈরি করছে কি নেক্সট আর নেক্সট প্রিভিয়াস, জি স্যার। প্রিভিয়াস। তো আমরা এই যে নেক্সট আর প্রিভিয়াসটা লেখাটা কেটে ইমেজ দিতে পারি, এটা কপি করলাম, কপি করে এই যে এটা ওরা কোথায় রাখছে, এটা রাখছে ওরা এই যে মেন স্লাইডস এর ভিতরেই রাখছে, তা আমরাও স্লাইডস এর ভিতরে রাখবো। এই যে ডিপ স্লাইড কন্টেনারের এই যে ডিপ শেষে এখানে রেখে দিলাম। ঠিক আছে, এতটুকু কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর স্যার নেক্সট একটা কি স্যার? কিসে এই দেখেন প্রিভিয়াস আর কি নেক্সট নাকি স্যার স্যার নেক্সট একটা কিসের স্যার? ন্যাপ একটা ক্লাস আর একটা ট্যাগ নিছে ন্যাপ, এটা হচ্ছে একটা HTML5 ট্যাগ, এটা দিয়ে ওরা ওই যে প্রিভিয়াস আর নেক্সট দুইটা তৈরি করছে। আর স্লাইড নেভিগেশন হচ্ছে ওদের মানে এখানে যতগুলো ক্লাস দেখতেছেন ওদের বিল্ট ইন ক্লাসগুলো। ওকে স্যার। বুঝতে পারছে? স্যার চিহ্ন দিতে পারবো না? কি দিতে পারবেন? চিহ্ন স্যার ওই যে আপনি যেটা দেখাচ্ছেন ডেমো সেটটা আইকন স্যার দিব, এখন তো শুরু করছে মাত্র। নেক্সট আর প্রিভিয়াস আছে, ঠিক আছে। এই এখানে ওরা ইমেজ দিছে কিন্তু আমার বাই ডিফল্ট কি রকম আসছে, প্রিভিয়াস লেখা আর নেক্সট লেখা দুইটা আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি স্যার এখানেও আইকন থাকবে ওটার মধ্যেই। আইকন ওই যে এইভাবে দিব, এটাই ক্লোন করতেছে, তাহলে আমাদের আইকন থাকবে কি রকম, এরকম নাকি? হ্যাঁ স্যার। এখন এটা ওই যে আমরা যেটা গতকালকে করছিলাম বাটন অনুযায়ী বানাইতে পারেন, নাইলে একটা ইমেজ ইউজ করতে পারেন নাকি? জি স্যার। তো বাটন তো আমরা শিখছি না? জি স্যার। এখন কি শিখবো? ইমেজ নাকি? এখন জি কোনটা স্যার। শিখবো? ইমেজ। আচ্ছা, ইমেজের জন্য যেটা করব তাহলে এই লেখাগুলো কেটে দিচ্ছি, নেক্সট আর প্রিভিয়াস। ঠিক আছে, চলে গেছে না? জি স্যার। আচ্ছা, এখন আসি সিএসএস। তা আমরা ইমেজ আনবো, কিন্তু ইমেজ ব্যাকগ্রাউন্ড থেকে আনবো। কোথা থেকে আনবো? ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা, তাহলে এই ক্লাসটা আমি কপি করি, ক্লাসের নামটা কি? স্লাইড নেভিগেশন। এর ভিতরে কি ক্লাস আছে? নেক্সট আর আচ্ছা, এটা কপি করি, তাহলে বললাম ডট স্লাইড নেভিগেশন স্পেস ডট কি প্রিভ। কি করছে বুঝছেন নাকি বুঝেন নাই? মানে স্লাইড নেভিগেশনের ভিতরে যে একটা প্রিভ আছে আর স্লাইড নেভিগেশনের ভিতরে যে একটা নেক্সট আছে, এই যে ক্লাসগুলো সিলেক্ট করলাম স্যার। যেটা নেক্সট আছে যেটা প্রিভ আছে নাকি, এই দুইটাই তো স্টাইল করব নাকি? জি স্যার। আচ্ছা, দুইটা স্টাইল করার জন্য তাহলে প্রথমে বলে দেই হাইট 47 পিক্সেল, দুইটারে একটু হাইট উইডথ দিয়ে দিই, উইডথ 47 পিক্সেল, মানে ছোট ছোট, মানে একটু ছোট ছোট থাকবে। আচ্ছা, হাইট উইডথ বলে দিলাম। এখন আসি যেটা করব, এখন দুইটাকে আলাদা আলাদা করব। তো এই যেটা করছিলাম বাটনে সবগুলোকে একত্রে, যে যতগুলো হয়েছে একত্রে করে দিতে, বাদ বাকি কি আলাদা আলাদা। আচ্ছা, আলাদা আলাদা করব। ঠিক স্লাইড নেভিগেশন তারপর এ ডট প্রিভ। আচ্ছা, তো এখানে ইমেজ অ্যাড করব, তাহলে বললাম ব্যাকগ্রাউন্ড ইমেজ কি হবে ইউআরএল। আচ্ছা, বুটস্ট্র্যাপের ক্ষেত্রে ইউআরএল না দিলেও চলে, মানে এই যে এটা না দিলেও চলে, কি বলা হয় ইউআরএল এ যে আমরা যে সিঙ্গেল কোটেশন দিতাম না, মনে নেই? এটা না দিলেও হয়, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা কোন ইমেজ ইউজ করব আগে ইমেজটা দেখে নিই। আমরা যে ইমেজটা ইউজ করব এই যে আইকনে পাবো, এই যে এই দুইটা ইমেজ ইউজ করব, ঠিক আছে? ওকে স্যার। আমি কি নামায় দেখাবো না এটি অ্যাড করে দেখাবো? স্যার এটা হচ্ছে পিএনজি, এটা হচ্ছে ট্রান্সফার ট্রান্সফার পিএনজিটা। আচ্ছা, ইমেজ নামানোর জন্য এখন ইমেজ নামায় দেখাইতে হবে, এই দিন আসছে না? এই যে পিক্সেলে একটা সাইড আছে, আরেকটা পিক্সেলে যাবেন, পিক্সেলে গিয়ে এখানে দিবেন নেক্সট,
স্যার নামায় দেখাইতে হবে না। কি জানি বলা হয়, নেক্সট আইকন। ওটার নামটা কি জানি, লেস দেন, গ্রেটার দেন, গ্রেটার দ্যান। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝছি। লেফট অ্যারো। সিএনজির জন্য একটা সাইট আছিল, আচ্ছা সমস্যা নাই, আমি আপনাদের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি একটু পরে ওই সাইটটার। আপাতত এই আইকন দুইটা ইউজ করি, ঠিক আছে? তাহলে নেক্সট আর প্রিভিয়াস এই দুইটা আইকন। আচ্ছা তাহলে আইকনটা ইউজ করে তাই এখানে বললাম প্রথমে হবে আমি কোথায় আছি। ইমেজ, আচ্ছা আগে আমি আমার ইমেজ আইকন। আচ্ছা এখন আমার বর্তমান লোকেশন কোন জায়গায় আছে এটা আগে জানতে হবে। আইকনস, আমি এখন বর্তমান কোথায় আছি? স্যার আইকনস সিএসএস ফোল্ডারের ভিতরে নাকি? জি স্যার। আমি এখন আছি এই যে, যেহেতু সিএসএস এ কাজ করতেছে, এই যে আমি সিএসএস এ কাজ করতেছে না এখন? জি স্যার, জি স্যার। সিএসএস থেকে ফাইল নেই, তাহলে আমার কি করতে হবে? সিএসএস থেকে এই যে বের হতে হবে নাকি? জি স্যার। আমার কি করতে হবে? সিএসএস থেকে বের হয়ে এই ফোল্ডারে আসতে হবে, তারপর ইমেজে ঢুকতে হবে, তারপর আইকনে ঢুকতে হবে, তারপর না ইমেজ পাবো নাকি? জি স্যার। আচ্ছা লোকেশন দেখা দিতে হবে। লোকেশন দেখাই দিতে হবে। তো আমি প্রথমে এই যে সিএসএস থেকে এক ধাপ বের হব, তো এক ধাপ বের হওয়ার জন্য যেটা করতে হবে ডট ডট স্ল্যাশ দিতে হবে। তো ডট ডট স্ল্যাশ মানে কি, আমি সিএসএস ফাইল থেকে বের হয়ে কোথায় আসছি? এইখানে আসছি নাকি? জি স্যার। আচ্ছা আমি ছিলাম, আবার বলি, এই যে সিএসএস এর ফোল্ডার ভিতরে ছিলাম, ওই যে যেহেতু style.css এ কাজ করতেছে, তো আমি এই যে ব্যাক করে আসলাম। ব্যাক করে আসা মানে দিতে হয় কি ডট ডট স্ল্যাশ, মানে আমি ব্যাক করে আসলাম। আচ্ছা তারপর ইমেজে ঢুকলাম, তো ইমেজে ঢোকার জন্য কি করতে হবে? এই যে img স্ল্যাশ নাকি? জি স্যার। ইমেজে ঢুকলাম, তারপর ইমেজের ভিতরে কোন ফোল্ডারে ঢুকবো? আইকন। তাহলে এই যে আইকনস ফোল্ডারে ঢুকলাম। আইকনস ফোল্ডারের মধ্যে ঢোকার পর কোনটা নিব? প্রিভিয়াস নাকি? trip.png। বুঝছি কিভাবে পাথটা নিলাম? জি স্যার। আচ্ছা কপি করলাম, এখানে প্রিভিয়াস জায়গায় কি হবে? নেক্সট। নেক্সট। আচ্ছা একটু রিলোড দেই, দেখি কি অবস্থা আমাদের। দেন ইমেজগুলো আসছে? জি স্যার। কিন্তু ইমেজগুলো অবস্থা খুবই খারাপ নাকি? জি স্যার। ইমেজগুলো স্যার হাইট বা ওয়েট কমাই দিলে তো হতো না স্যার, এটা করা যাবে। করতেছি, সমস্যা নাই। আগে এটাকে করি, ওই যে লেফট করে দেই, দেন প্রিভিয়াস থাকবে লেফট কত পিক্সেল? 20 পিক্সেল। আর আমাদের নেক্সট থাকবে রাইট 20 পিক্সেল। আগে একটু চাপায় আনি, একটু চাপছে, এই যে এটা একটু লেফট থেকে আসছে আর এটা একটু কি থেকে আসছে? রাইট থেকে। আচ্ছা এখন এটা ঠিক করার জন্য যেটা করতে হবে, প্রথমে এটাকে বললাম ব্যাকগ্রাউন্ড, ওই উপরে উপরে কেন করতেছি বুঝাই। এই যে স্যার এখানে দুইটাই সিলেক্ট করা হবে, তাহলে এখানে বললাম ব্যাকগ্রাউন্ড সাইজ, বললাম কভার কতটুকু কভার করবে? 47 পিক্সেল। আচ্ছা আর এখানে ইমেজের সাইজ কত আছে? 75। কিন্তু আমি সাইজের কম দিয়ে দিয়েছি, এই কারণে অনেক সময় দেখা যায় যে এরকম সমস্যা হয়। আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিলাম, তাহলে 47 এ কি হবে? ব্যাকগ্রাউন্ড সাইজ গুলো এই যে কভার করছে। জি স্যার। এটা কাজ করবে, ক্লিক করলে এটা বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি স্যার। আচ্ছা আরো আগাবো নাকি এটুকুই দেখবেন? এটাই থাকছে। আচ্ছা ঠিক আছে, আজকে এটা প্র্যাকটিস করে নেন, দেন কালকে আমরা এই যে এই টাইপোগ্রাফিটা, তারপর এইটা আর এই তিনটা সেকশন করব, ঠিক আছে?
স্যার কয়দিন করবেন স্যার এটা? কালকে আরো দুইটা ক্লাস লাগবে আরো। আচ্ছা ঠিক আছে জি স্যার। তাহলে আজকে আপাতত এটুকুই রাখলাম। আর ওই যে